ইয়াসিবার চোখের সামনে দিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে তাদেরই বেডরুমে গিয়ে দরজা লক করে দিল আফরিদ। তা দেখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে ইয়াসিবা। জীবনে কি পাপ করেছিল কে জানে, যে আজ ওকে এইসব দেখতে হচ্ছে। বিয়ের 3 মাস হয়ে গেল, আজও আফরিদ ইয়াসিবাকে আপন করেই নিতে পারেনি। প্রতিটা মুহূর্তে ইয়াসিবাকে এসে অবহেলা করে। ঘৃণা ঘৃণা কি না পারে, মুহূর্তেই 2 বছরের ভালোবাসা ঘৃণার ভয়ঙ্কর আস্তরণ পড়ে ঠেকে গেছে। ভালোবাসাটা ডুবে গেছে ঘৃণার ডোবায়। তুই আমার রক্ষিতা, বুঝেছিস? সবাই তাই জানে, আর সারা জীবন তাই থাকবি। আমার জীবনে কোনোদিন তো ঠাঁই হবে না। বিয়ে করেছি শুধু তোকে শাস্তি দেবার জন্য, আর যদি কোনোদিন আমার লাইফে ইন্টারফেয়ার করিস তোকে একদম মেরে ফেলবো। কথাগুলো বলেই এক প্রকার গটগট করে চলে গেল আফরিদ। ফ্লোরে পড়ে অঝোর ধারায় কাঁদছে ইয়াসিবা। একটু নড়াচড়ার শক্তিও নেই। একটু আগে হাফিজ বেল্ট দিয়ে ইচ্ছে মতো আঘাত করেছে ইয়াসিবার শরীরে, কিন্তু হৃদয়ের আঘাতের ব্যথার কাছে এই ব্যথা কিছুই না। তার হৃদয়টা যে প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত হতে থাকে, আর তার একমাত্র কারণ আফরিদ। পুরো নাম আফরিদ চৌধুরী, ডক্টর। সেই নিজের হাসপাতাল আছে, দেখতে মাশাআল্লাহ যে কোনো মেয়ের স্বপ্ন পুরুষের মতো। আর ইয়াসিবা হলো ওর স্ত্রী। ভাবছেন তো, ইয়াসিবা যদি ওর স্ত্রী হয়েই থাকে তাহলে রক্ষিতা কেন বলল? জানবেন, সব জানবেন আস্তে আস্তে। এ কেমন জীবন দিলে তুমি আমায় খোদা? না পারি বলতে, না পারি সইতে, আর কত সহ্য করবো হে খোদা? আমাকে পথ দেখাও তুমি খোদা, পথ দেখাও। কথাগুলো বলেই ঠুকরে কেঁদে উঠে ইয়াসিবা। কাঁদতে কাঁদতে একসময় ফ্লোরেই ঘুমিয়ে পড়ল সে। একটু আগে প্রায় 1 ঘন্টা পর মেয়েটাকে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো আফরিদ। মেয়েটা আফরিদের গা ঘেঁষে হেলে দুলে হাঁটছে। এইসব দেখে ইয়াসিবা কাঁদতে কাঁদতে আফরিদকে বলে, আমি জানি আপনি এমন না, তাহলে কেন নিজেকে খারাপ প্রমাণ করতে চান? আমি জানি আপনি এইসব আমাকে দেখিয়ে কষ্ট দেবার জন্য করছেন। ইয়াসিবার কথায় রাগে ফুসফুস করে উঠল আফরিদ। বলে, সামনে থেকে সরো বলছি, আর আমি তোমাকে দেখানোর জন্য কিছুই করছি না। আমি এরকমই, সো জাস্ট শাট আপ অ্যান্ড লিভ। না, আমি কোথাও যাব না। আপনি এই মেয়েকে নিয়ে কোথাও যেতে পারবেন না। আমি আপনার স্ত্রী, আর আর কোনো স্ত্রী তার স্বামীর সাথে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারবে না। কি বলি তুই? তোর এত সাহস আমার সাথে মুখে মুখে তর্ক করিস? চল আজ তোকে বোঝাবো আমি তোর কে, চল। ইয়াসিবার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল আফরিদ। এক প্রকার ফ্লোরে ছুরি মারল। ব্যথায় কুকিয়ে উঠল ইয়াসিবা। তারপর নিজের পরনে বেল্ট পরে ইচ্ছে মতো মেরে কথাগুলো বলেই চলে গেল সে। রাত 2টা। ড্রিঙ্কস করে হেলতে দুলতে নিজের রুমে প্রবেশ করলো আফরিদ। হাতে ঘরের লাইটটা অন করতে ফ্লোরে ইয়াসিবাকে পড়ে থাকতে দেখলো। কেমন যেন কাঁপছে মেয়েটা। আফরিদ ধীরে ধীরে এগিয়ে গেল ইয়াসিবার কাছে। ইয়াসিবার মাথার কাছে বসলো সে। ইয়াসিবার মুখে চুলগুলো হেলেমেলে হয়ে পড়ে আছে। আফরিদ আলতো করে হাত ছোয়ালো ইয়াসিবার কপালে। আঁতকে উঠে আফরিদ, জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটা। আফরিদ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তারপর বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে ইয়াসিবাকে কোলে করে খাটে শুইয়ে দিল এবং গায়ে একটা কম্বল জড়িয়ে দিল। একটা ইঞ্জেকশন পুশ করে দিল ইয়াসিবার হাতে। তারপর নিজে গিয়ে নিজ হাতে স্যুপ বানিয়ে এনে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। সারা রাত ইয়াসিবাকে জলপট্টি দিল আফরিদ। ইয়াসিবার শাড়ি খুলে দিয়ে পুরো শরীর মুছে দিল। তাও যেন ইয়াসিবার জ্বরই কমছে না। জ্বরে কাঁপছে অনবরত। আফরিদ নিজের শার্টটা খুলে এসে নিজেই কম্বলে নিচে এসে শক্ত করে জড়িয়ে দিল ইয়াসিবাকে। একেবারে অদ্ভুত স্নিগ্ধতায় ভরে গেল মনটা। মেয়েটা তার বুকে থাকলে শান্তি লাগে আফরিদের। মনে হয় বিধাতা যেন সব সুখ ওকে দিয়ে দিয়েছে। মাথা নিচু করে তাকায় আফরিদ। দেখে ইয়াসিবা আফরিদের শরীরে উষ্ণতা পেয়ে লেপ্টে আছে ওর সাথে। আর একটু শক্ত করে জড়িয়ে দিল ইয়াসিবাকে নিজের সাথে। কেন ইয়াসিবা, কেন আমার ভালোবাসাকে এইভাবে কেন অপমান করেছিলে সেদিন? কেন কম তো ভালোবাসা দেইনি আমি? তাহলে না পারি তোমাকে মেনে নিতে, না পারি ছুঁড়ে ফেলে দিতে। যতবার তোমার কাছে যাই আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে। বড্ড কষ্ট হয় জানো এই বুকটাই। এই যে তোমাকে এইভাবে দেখে আমার কেমন লাগছে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই, কিন্তু কার জন্য নিজেকে কষ্ট দেব? কার জন্য? যে মেয়ে আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমার ভালোবাসাকে কখনো সম্মানই করেনি, তাকে কিভাবে মেনে নেই আমি, বলো তো? কথাগুলো বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইয়াসিবার মুখের দিকে। সে কি মায়া! হাল্লা যেন সব মায়া এই মুখটাই ঠেলে দিয়েছে। এই মুখটা দেখেই তো এক সময় প্রেমে পড়েছিল সে। কিন্তু এই মুখটার অধিকারী যে প্রতারক, বিশ্বাসঘাতক। না, হাফিজ আর এই চেহারায় মায়ায় পড়বে না। কথাগুলো ভাবতে ইয়াসিবাকে ধাক্কা দিতে প্রস্তুত হলো। তারপর কিছু একটা ভেবে ইয়াসিবাকে শক্ত করে জড়িয়ে ধরল।
ঘুমের রাজ্যে পাড়ি জমালো দুজনে। দূর থেকে আজানে ধ্বনি ভেসে আসছে। এখনও বাহিরে অন্ধকার বলতে গেলে, শীতের মৌসুম, তাই একেবারেই অন্ধকার বলতে গেলে। কুয়াশার চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। এই কনকনে শীতে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইয়াসিবা। জীবনটা তার বড্ড এলোমেলো। ভালোবাসার মানুষটি কাছে থাকতেও তার কাছ থেকে দূরে সে। মাঝে মাঝে বড্ড অসহায় মনে হয় নিজেকে। জীবনটা তো এরকম ছন্নছাড়া না হলেও পারত। কেন এমন হলো? কি দোষ করেছিল সে? হাফিজকে ভালোই তো বেসেছিল। এটাই কি তার দোষ? ভাবতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এখানে কি করছো? হঠাৎ আফ্রিদের কথায় দ্রুত চোখ মুছে নিল ইয়াসিবা। না, কিছু না, এমনি ভালো লাগছিল না। এইরকম কনকনে ঠান্ডায় সোয়েটার না পরেই কেন এসেছো? এইভাবে এসে অসুখ বাঁধালেই ভাবছো আমি তোমাকে শাস্তি দেব না? সেটা কখনোই হবে না। না, আমি এরকম কখনোই ভাবিনি। আমার ভালো মতো জানা আছে তুমি কি ভাবতে পারো। তুমি শুধু ভাবতে পারো কিভাবে বড়লোক ছেলেদের ফাঁসানো যায়। দাঁতে দাঁত চেপে বলল আফ্রিদ। মুহূর্তেই চোখ জোড়া জলে ভরে উঠল ইয়াসিবার। ছলছল নয়নে তাকালো আফ্রিদের দিকে, করুণ সে চাহনি। ইয়াসিবার ছলছলে নয়নের করুণ চাহনির তেজ সহ্য করতে পারে না আফ্রিদ। কেমন যেন দুর্বল হয়ে পড়ে সে চাহনির উপর। তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল সে। তা দেখে জল ভরা নয়নি হাসল ইয়াসিবা। বলল, আজও আপনি আমার জল ভরা নয়নের করুণ চাহনি সইতে অক্ষম আফ্রিদ। চমকে সম্মুখে তাকায় আফ্রিদ। ছলছল নয়নে তার মায়াবতী যে তার দিকেই তাকিয়ে আছে। না, আর একবার দ্বিতীয় ভুল সে কিছুতেই করবে না। সে ইয়াসিবাকে শুধু কষ্ট দিতে বিয়ে করেছে, শুধুই কষ্ট। তোমার ফালতু কথা অফ করে গায়ে সোয়েটার জড়িয়ে নাও, তারপর নাস্তা বানাও। আমার শীত করছে না। সেটা কি আমি তোমার থেকে জিজ্ঞেস করেছি? চিন্তা যখন হয় তখন সরাসরি বললেই তো পারেন। দ্রুত পদে হেঁটে আফ্রিদ কাছে এলো ইয়াসিবার। তারপর শক্ত করে চেপে ধরল ওর গাল। শক্ত গলায় বলল, আমি কখনই তোমাকে নিয়ে চিন্তা করি না। আমাকে আফ্রিদি ভেবো না যে সবসময় তোমার আগে পিছে ঘুরবে আর তোমার কষ্টে তার বুক জ্বলবে। সে আফ্রিদিকে অনেক আগেই তুমি নিজাতে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছো। এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে আফ্রিদ তোমাকে ঘৃণা করে, প্রচুর ঘৃণা, বুঝেছো? তাহলে আমাকে আঘাত করে নিজে কেন কষ্ট পেয়ে নিজের হাত নিজে কাটলেন? কেন আমার জ্বর আশায় অস্থির হয়ে আমার সেবা করলেন? কেন কেন আমাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমালেন? উত্তর দিন। হাফিজের চোখের দিকে তাকিয়ে এক নাগারে কথাগুলো বলল ইয়াসিবা। ইয়াসিবাকে ছেড়ে অন্যদিকে তাকালো আফ্রিদ। বলল, এই সব কিছুর উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই। হাসল ইয়াসিবা। আমি জানি কারণটা কি, কারণ আজও আপনি আমাকে ভালোবাসেন। ইয়াসিবার দিকে তেড়ে গিয়ে ওর চোরগুলো শক্ত করে চেপে ধরল হাফিজ। বলে উঠল, ফালতু কথা বলা বন্ধ করো, না হলে এর শাস্তি হবে ভয়াবহ। নাও গো অ্যান্ড মেক ব্রেকফাস্ট ফর মি। আমাকে অফিস যেতে হবে। তোমার এসব থার্ড ক্লাস মার্কা কথা শোনার টাইম আমার নেই। বলে গটগট পায়ে চলে গেল আফ্রিদ। দুর্বল চোখে সেদিকে তাকিয়ে রইল ইয়াসিবা। আফ্রিদ কি কখনই তার ভালোবাসাটা বুঝবে না? শুধু ঘৃণাই করে যাবে? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইয়াসিবার। ছোট ছোট পা ফেলে চলল সে ব্রেকফাস্ট বানাতে। রান্নাঘরে রান্না করছে ইয়াসিবা। রান্না করছে সে ঠিকই, কিন্তু মন আর এখানে নেই। তরকারি নাড়াচাড়া করতে গিয়ে একসময় হাতে ছ্যাঁকা লেগে যায়। ব্যথায় কুকিয়ে ওঠে ইয়াসিবা। জ্বলতে গিয়ে ট্যাবের নিচে হাত রাখে। জ্বলছে জায়গাটা প্রচুর, কিন্তু এইসব ব্যথা ইয়াসিবার কাছে তুচ্ছ মনে হয়। সেদিকে ভ্রুক্ষেপ না করে ইয়াসিবা সব রান্না শেষ করে টেবিলে সাজিয়ে রাখে। কাজের মাঝে এই আফ্রিদকে নিচে নামতে দেখে ইয়াসিবা। আকাশি রঙের শার্ট আর সাদা ডেনিম প্যান্ট, যেন রাজপুতের মাত্র লাগছে তাকে। সিল্কি চুলগুলো কপালে লেপটে আছে। মাত্রই শাওয়ার নিয়েছে, তাই স্নিগ্ধ দেখাচ্ছে। বেশিক্ষণ তাকিয়ে থাকলো না ইয়াসিবা, দ্রুত চোখ সরিয়ে নিল। আফ্রিদ এসে চেয়ার টেনে বসে পড়ল। ইয়াসিবা তাকে খাবার বেড়ে দিল। আফ্রিদ একবার খাবারের প্লেটের দিকে তাকে আবার ইয়াসিবার দিকে তাকালো। তার বলতে ইচ্ছে করছে, ইয়াসিবা আমার পাশে বসে খাও, কিন্তু চেয়েও বলতে পারছে না সে। কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকেই খাবার খাওয়া শুরু করলো, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। ভালোবাসার মানুষটি যদি সামনে না খেয়ে দাঁড়িয়ে থাকি, কেই বা খেতে পারে? অল্প খেয়ে উঠে পড়ে আফ্রিদ। বেসিনে গিয়ে দ্রুত হাত ধুয়ে প্রস্থান করলো, কারণ সে দেখেছে ইয়াসিবার চোখের জল। খালি একটা জিনিসই তাকে বারবার দুর্বল করে ফেলে। আফ্রিদের যাওয়ার পথে করুণ চোখে তাকিয়ে রইল ইয়াসিবা। তার খুব ইচ্ছে ছিল হাফিদের জন্য সে রান্না করবে, সে আফ্রিদকে খাবার বেড়ে খাওয়াবে, হাফিদ তাকে খেতে না দেখে জোর করে খাইয়ে দেবে, কাজে যাওয়ার আগে তার কপালে ঠোঁট ছুঁয়ে দেবে। কিন্তু তার ভাগ্যে যে স্বামীর ভালোবাসা নেই,
ভালোবাসা যে ছিল না এমনটা না, শুধু কিছু ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটা ঘৃণার মোড়কে মুড়িয়ে গিয়েছে। ইয়াসিবা আফ্রিদের ফেলে যাওয়া খাবারটুকুই খেতে লাগলো। শুনেছে স্বামীর এঁটো খেলে নাকি ভালোবাসা পারে, যদিও ওইসব গুজব মনে করে অনেকে। তবুও স্বামীর এঁটো খেতে ক্ষতি কি? ভালোবাসে তো সে মানুষটাকে। ওয়ালেটটা ভুলে বাড়িতে রেখে যাওয়ায় আবারও ঘরে ফিরে আসে আফ্রিদ, কিন্তু বাড়ির গেটের কাছে আসতেই থমকে দাঁড়ায় সে। ইয়াসিবা তার এঁটো খাচ্ছে, কিন্তু এইগুলো সে কেন করছে? ইয়াসিবা তো আফ্রিদকে ভালোই বাসে না, তবে এইসব কি ভেবেই কুল পায় না আফ্রিদ। আর যদি ভালোই বেশি থাকে তাহলে নিজের মুখে কেন স্বীকার করে না সে? কেন স্বীকার করে না যে ওইসব সব মিথ্যে ছিল? শতবার সে জিজ্ঞেস করেছে কী কারণে সে ওই দিন এরকম করেছিল, কিন্তু আজও সে বলতে নারাজ। তাই তো ইয়াসিবা যদি সত্যি ভালোবেসে থাকে, তাই জন্যই বিভিন্ন মেয়েদেরকে টাকা দিয়ে বাড়িতে আনে, তবে রুমে গিয়েই সেই রুমে অ্যাটাচড মিনি ছাদে চলে যায় আর মেয়েটাকে বলে দেয় যেন কাছে না আসে। আর যখন ইয়াসিবা এসব দেখে কাঁদে তখন মন চায় প্রিয়তমাকে বুকে টেনে নিতে, কিন্তু পারে না, সে কিছুতেই পারে না। অতীতের কথাগুলো যে তাকে বড্ড পুরায়। ইয়াসিবার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নিস্তব্ধে উপরে চলে যায় আফ্রিদ। ওয়ালেটটা নিয়ে এক পলক ইয়াসিবার দিকে তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। হাসপাতালে এসে রোগী দেখা শুরু করে আফ্রিদ। ভালো ডাক্তার হওয়াতেই প্রচুর রোগী হয় প্রতিদিন। আফ্রিদ যখন কাজে ব্যস্ত তখন হঠাৎ করে ক্যাবিনে ঢুকে পড়ে একটি মেয়ে। সে এসেই পাশ থেকে আফ্রিদকে জড়িয়ে ধরে। এদিকে হতভম্ব হয়ে আছে আফ্রিদ। ঝড়ের গতিতে কি হয়ে গেলে বুঝে উঠল না আফ্রিদ। ব্যাপারটা বুঝতে পেরে এক ঝটকায় মেয়েটাকে সরিয়ে দেয় আফ্রিদ। তারপরে একে বলে, এইসব কি আয়শা, তোমার বিহেভ এমন কেন? কতদিন বলেছি আমার ডিউটির সময় আমার কাছে আসবে না, ইনফ্যাক্ট আমার ধারে কাছেও তোমায় আসতে বারণ করে দিয়েছি। আফ্রিদ পাশে তাকাতেই দেখে পেশেন্টগুলো তাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তা দেখে আফ্রিদ আয়েশাকে আবারও যাতে দাঁত চেপে বলে, লিভ নাও, আমার কাজ আছে, এখন যাও। আফ্রিদের রাগী ধমক খেয়ে আয়েশা কাঁদো কাঁদো হয়ে কিছু বলবে, কিন্তু আফ্রিদের রাগী চোখ আর রক্তিম চেহারা দেখে ভয়ে এক ঠোক গিলে জলদি জায়গা ত্যাগ করলো। আয়েশা যেতে আফ্রিদ আবারও নিজের কাজে মনোযোগ দিল। এই মেয়েটাকে আফ্রিদের কাছে অসহ্য লাগে। যখন তখন হুটহাট আফ্রিদকে জড়িয়ে ধরে, যা আফ্রিদের চরম বিরক্ত লাগে। মাঝে মাঝে তার মন চায় ঠাটিয়ে দুটো চর মারতে, কিন্তু হাফিদের মা মিসেস কায়া চৌধুরীর জন্য পারে না, কারণ হায়েশা যে তার আদরের বোনের মেয়ে। আফিদের ক্যাবিন থেকে বের হই হায়েশা মিসেস কায়া চৌধুরীকে কল দিল। হ্যালো খালামণি। কি হয়েছে আমার মামুনিটা? খালামণি, তুমি আমাকে কেন এখানে পাঠালে? তোমার ছেলে তো আমার দিকে ফিরেও তাকায় না। কেন, কি করেছে আজকে আবারও? আমি ওর ক্যাবিনে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিলাম, আর ও আমাকে এতগুলো মানুষের সামনে ধমকে বাহির করে দিল। চেষ্টা করতে থাক মামুনি, এক সময় ঠিক পারবি। আর গত 3 বছর ধরে চেষ্টা করেছি। ইভেন 3 বছর বাদ দাও, আমি সেই ছোট্ট থেকে ওকে ভালোবাসি, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না। কি যে করবো এই ছেলেটাকে নিয়ে, এই ইয়াসিবার ভূত কবে যে মাথা থেকে নামবে আল্লাহ জানে। আমার ছেলেটাকেও আমার থেকে দূরে নিয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, আই উইল ট্রাই মাই বেস্ট। আচ্ছা, আর দেখি আমি কিছু করতে পারি কি নি। আচ্ছা, রাখছি। আচ্ছা। বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছে পানি দিচ্ছে ইয়াসিবা। পাশে একটা গাছ মারা গেছে, তার জন্য ভীষণ মন খারাপ তার। এই ফুল গাছটার নাম কি তা জানে না ইয়াসিবা, তবে আফ্রিদকে যবে থেকে ভালোবাসে তখন থেকেই এই গাছটা তার সাথে ছিল। আফ্রিদ থেকে দূরে যাওয়ার পরেও অনেক যত্ন করে রেখেছে। কতবার শুকিয়ে যেতে চাইছিল, কিন্তু ইয়াসিবা সযত্নে আগলে রেখেছে। কিন্তু আজ 2 দিন ধরে এত চেষ্টা করার পরেও গাছটা মারা গেল। ভীষণ রকমের কান্না পাচ্ছে। ইয়াসিবা এই গাছটাকে তার আর আফ্রিদের ভালোবাসার প্রতীক ভাবত। যতক্ষণ গাছটা ছিল সে মনে করতো তাদের ভালোবাসাটা আছে, কিন্তু গাছটা শুকিয়ে গেছে, তবে কি তাদের ভালোবাসাটাও এই গাছের মতোই শুকিয়ে গেল? গাছটা গায়ে আলতো স্পর্শ করে ইয়াসিবা বলল, আমার ভালোবাসা কি এতই দুর্বল যে এক নিমিষে শেষ হয়ে যাবে? আমি তো মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, তবে কেন আমার সাথে এমনটা হলো? আমি এতিম বলে এতিমদের কি ভালোবাসা পাবার অধিকার নেই? চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ইয়াসিবার। চোখের পানিটুকু মুছিয়ে চলে আসতে নেবে, কিন্তু তার চোখ আটকে যায় সেই শুকিয়ে যাওয়া গাছটা থেকে। সেই গাছটার গোড়ার দিক থেকে ছোট্ট একটা চারা গাছ উঠেছে। এটা দেখেই ইয়াসিবার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি উকি দিল। তার ভালোবাসা কখনো শেষ হতে পারে না। পুরনো ভালোবাসার অতীতগুলো শুকিয়ে গেলেই কি হবে?
ইয়াসিবা ঠিক এই নতুন চারা গাছটার মতো নতুন ভালোবাসাময় স্মৃতি তৈরি করবে। খুশি খুশি মনে ইয়াসিবা বাড়ির ভিতরে গিয়ে হাফিদের পছন্দের খাবার ভুনা খিচুড়ি আর গরুর মাংসের ভুনা রান্না করলো, সাথে শুটকি ভর্তা। আফ্রিদের অনেক পছন্দ। ইয়াসিবা যখন প্রথমবার আফ্রিদের জন্য এসব রান্না করে নিয়ে গিয়েছিল তখন আফ্রিদ সে কি তৃপ্তি সহকারে খেয়েছিল। ইয়াসিবার হাতে সেদিন অসংখ্যবার চুমু খেয়েছিল। কোনো দিনের কথাগুলো মনে পড়লেই মনটা আনন্দে ভরে যায়। 7-5 ভাবতে ভাবতে ইয়াসিবা সব রান্না শেষ করে ফেলে। একটু কষ্ট হয়েছে কারণ সকালে তার হাতটা পুড়ে গিয়েছিল, সেখানে এখন রান্না করতে গিয়ে আগুনে আঁচ লাগায় আবারও জ্বলছে। ঠান্ডা পানিতে হাতটা একটু ভিজিয়ে নিল ইয়াসিবা, এতে যেন একটু শান্তি পেল সে। তারপর এক এক করে সকল খাবার সাজিয়ে রাখলো টেবিলে। ঘড়ির দিকে তাকালো ইয়াসিবা, সেখানে 9টা বাজে। এতক্ষণে তো আফ্রিদের চলে আসার কথা। ইয়াসিবা বসে বসে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ বসে থাকলো ইয়াসিবা। 10টা, 11টা, 12টা বেজে গিয়েছে, আফ্রিদের আসার খবর নেই। চোখ ভিজে উঠলো ইয়াসিবার। টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। আফ্রিদে দেরি হতেই পারে, তবে কি সে একটা ফোন দিতে পারতো না ওর কাছে? এতটাই ঘৃণা ওর জন্য। প্রচণ্ড কষ্ট বুকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে ইয়াসিবা। 12টা বেজে 30 মিনিটে হাসপাতাল থেকে বের হয় আফ্রিদ। আজ পেশেন্ট একটু বেশিই ছিল, এই জন্য দেরি হয়ে গিয়ে বাড়িতে পৌঁছতে 15 মিনিট লাগলো আফ্রিদের কাছে সবসময় এক্সট্রা চাবি থাকে বাড়ির, তাই কোনো ঝামেলা ছাড়াই নিঃশব্দে বাড়িতে প্রবেশ করলো। কিন্তু বাড়িতেই ঢুকতেই ওর নজর সবার আগে ডাইনিং টেবিলে পড়ে, যেখানে ইয়াসিবা ঘুমিয়ে আছে। ঘড়ির দিকে তাকালেই দেখে 12টা বেজে 55 মিনিট বাজে। আফ্রিদ আস্তে করে ইয়াসিবার পাশে গিয়ে দাঁড়ায়। ইয়াসিবার মুখের দিকে তাকিয়ে রইল। এই মুখটা দেখলেই তো সব ক্লান্তি দূর হয়ে যায় তার। কোমরের কাছাকাছি লম্বা ঘন চুল, মায়াবী মুখ, খৈনি চোখের অধিকারিণী সেই চোখে কাজল টানা, গোলাপি ঠোঁট যুগল, বা পাশে গালে ছোট্ট একটা তিল, কপালেও একটা তিল আছে। ভালোবাসার মানুষটির এই আদরের রূপে তো আফ্রিদ কতবার ঘায়েল হয়েছে, তা ওর নিজেরও হিসাব নেই। হঠাৎ ইয়াসিবার চোখে জল দেখে থতমত খেয়ে যায় আফ্রিদ। তবে কি তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে মেয়েটা? ইয়াসিবার আর একটু কাছে যেতেই ওর হাতের দিকে নজর যায় আফ্রিদে। দেখে ইয়াসিবার হাত পুড়ে গিয়ে ফোসকা পড়ে গিয়েছে, ফুলেও আছে অনেক। মুহূর্তে এই মুখটা ফ্যাকাশে হয়ে যায় আফ্রিদে। তার জন্য রান্না করতে গিয়েই মনে হয় হাতটা পুড়েছে। বার্ন ক্রিমটাও লাগায়নি মেয়েটা। ইনফেকশন হয়ে গেলে তখন কি করতো? এতটা কেয়ারলেস কেন মেয়েটা? আর কেনই বা এত কিছু করছে সে? কেন এত ভালোবাসা দেখাচ্ছে? ভেবে পায় না আফ্রিদ। ইয়াসিবার থেকে মায়াভরা দৃষ্টিতে তাকায় আফ্রিদ, তারপর হাসতে করে ইয়াসিবাকে কোলে তুলে নেয়। আর এদিকে ইয়াসিবার ঘুম অনেক হালকা, যার কারণে সে জেগে যায়। হালকা চোখ মিলে সে দেখে আফ্রিদ তাকে কোলে নিয়ে হাঁটছে। ইচ্ছে করেই চোখ দুটো বন্ধ করে নেয় ইয়াসিবা। হোক না কিছু মিথ্যে অভিনয়, সে অভিনয় করে প্রিয় মানুষটির ভালোবাসাময় ছোঁয়া পাওয়া যায়। ইয়াসিবাকে নিয়ে এই রুমে এসে বিছানায় শুয়ে দেয় আফ্রিদ। হাঁটার অবস্থা অনেক খারাপ, মেডিসিন লাগাতে হবে, তাই উঠে দাঁড়াতে নেয় আফ্রিদ, কিন্তু পারে না, কারণ ইয়াসিবা তার শার্ট শক্ত করে খামচে ধরে রেখেছে। ইয়াসিবা ইচ্ছে করেই ধরে রেখেছে। মনে মনে এক রাশ অভিমান করে থাকলেও আফ্রিদকে কাছে পেয়ে দূরে যেতে দিতেও চাইছে না ইয়াসিবার চোখ দিয়ে অভিমানের অশ্রুধারা বইতে লাগলো। আফ্রিদ বুঝতে পেরেছে ইয়াসিবার সজাগ আছে। ওর চোখের জলরাশিগুলো মুক্তোর মতো জল করছে। ইয়াসিবার দিকে খানিক তাকিয়ে থেকে আস্তে করে বলে আফ্রিদ, ছাড়ো আমাকে। বলে আরো শক্ত করে আঁকড়ে ধরে আফ্রিদকে ইয়াসিবা। কি? ছাড়ো আমাকে একটু, আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না, শুধু যাবো আর আসবো। আফ্রিদের কথায় আশ্বস্ত হয়ে ওকে ছেড়ে দেয় ইয়াসিবা। চোখ খুলে হনুর দিকে তাকিয়ে রইল। আফ্রিদ গিয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে ইয়াসিবার পাশে বসলো, আর সেটা ইয়াসিবা বুঝতে পেরেও তাকালো না ওর দিকে। আফ্রিদ ইয়াসিবার পোড়া হাতটা হালকা করে হাত ছোঁয়াতেই চমকে ওঠে। হাতটি সরিয়ে দিতে চায় ইয়াসিবা, কিন্তু তার আগেই তার হাতটা খপ করে ধরে ফেলে আফ্রিদ। ইয়াসিবা কাপা গলায় জিজ্ঞেস করে, কি করছেন? কি হাত ধরেছেন কেন? কেন? আমি হাত ধরতে পারি না? আমি সেটা কখন বললাম? তো কি বোঝাতে চাইছো তুমি? আমি তোমার হাজবেন্ড, আমার অধিকার আছে তোমাকে ছোঁয়ার। হ্যাঁ আমি জানি। ইয়াসিবাকে বলতে না দিয়ে আফ্রিদ আবার বলে, তারপর কি? হ্যাঁ, আমি ধরলে হাতে ফোসকা পড়ে। হ্যাঁ, ওই আকাশ তোমার হাত ধরলে বড্ড ভালো লাগে, তাই না? হাফিদের মুখে এইসব কথা শুনতেই ঘৃণা চোখ বুঝে নেয় ইয়াসিবা। ও সারাটা শরীর ঘিন ঘিন করছে।
এতটা খারাপ কথা কিভাবে বলতে পারলো আফ্রিদ তাকে? তার কি একটুও বুক কাঁপলো না? ইয়াসিবা উঠে যেতে নিতেই আফ্রিদ তার হাত ধরে আবারও বসিয়ে দেয়। রাগে শরীর জ্বলে যাচ্ছে ইয়াসিবার। এতটা আদিক্ষেতা তাকে নিয়ে কেন করছে? যদি তাকে সহ্যই করতে না পারে তাহলে কেন এখন হাটকে রেখেছে? ইয়াসিবা রুড়ো কণ্ঠেই বলল, আমাকে ধরে রেখেছেন কেন? ছাড়ুন, আমি ঘুমাবো, নিচে বিছানা করা লাগবে। আজ নিচে ঘুমানো লাগবে না, বিছানাতেই ঘুমাও। ইনফ্যাক্ট আজ থেকে বিছানায় ঘুমাও তুমি। তো আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? আমিও বিছানায় ঘুমাবো। হাফিদের এমন কথা শুনেই বড় বড় চোখ করে ওর দিকে তাকায় ইয়াসিবা। তা দেখে আফিদ বলল, এভাবে তাকানোর কিছু নেই, আমরা স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমোতেই পারি। এখন আর কথা না বলে এখানে বসো। আফিদ ইয়াসিবাকে নিয়ে বিছানায় বসলো। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে তারপর তুলোয় মেডিসিন লাগিয়ে ইয়াসিবার পোড়া জায়গায় পরিষ্কার করার জন্য লাগাতেই ব্যথায় কুকিয়ে উঠল ইয়াসিবা। নিজের জামা খামচে ধরে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার প্রচেষ্টা চালাতে লাগলো। আফিদ ইয়াসিবার দিকে তাকায় একবার, আবার ইয়াসিবার হাতে ফু দিচ্ছে। আফিদ বুঝতে পারছে পোড়া জায়গাটা প্রচুর জ্বলছে ওর, কিন্তু কিচ্ছু করার নেই, মেডিসিন লাগাতেই হবে, না হলে যে ঘাটা আরও বিগড়ে যাবে। ইয়াসিবার চাপা আর্তনাতে বুক কাঁপছে আফিদের, চোখজোড়া ভিজে উঠতে চাইছে, বারবার লাল হয়ে আছে। আফরিদ ভালোভাবে মেডিসিন লাগিয়ে ড্রেসিং করে দিল ইয়াসিবার হাতে। ইয়াসিবার দিকে তাকায়, মেয়েটা ব্যথায় থরথর করে কাঁপছে। আফরিদ ওকে এরকম করতে দেখে অস্থির হয়ে ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, এরকম কাঁপছো কেন? ইয়াসিবা ভাঙা গলায় কোনো রকম ভাবে বলে, আমার মাথা ঘোরাচ্ছে। কথাটা শুনে আর এক মুহূর্ত অপেক্ষা না করে আফরিদ দু হাতে ইয়াসিবাকে জড়িয়ে ধরে, তারপর ওর মাথাটা বুকে চেপে ধরে, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হুশ, স্থির হও, কিছু হবে না, একটু শান্ত হও তুমি। নাও পানি খাও অল্প একটু। আফরিদ পাশের টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ওকে খাইয়ে দিল। ইয়াসিবা একটু স্থির হতেই হাফিদ ওকে শুইয়ে দিল। তারপর উঠে যেতে নিতেই ইয়াসিবা ওর হাত ধরতেই হাফিদ বলল, নিচে যাচ্ছি খাবার আনতে, এখনই চলে আসবো। ইয়াসিবা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আফরিদ দ্রুত নিচে গিয়ে খাবার নিয়ে আসে। দুজনের জন্যই এনেছে। নিজের পছন্দের খাবারগুলো দেখে খাওয়ার লোভ সামলাতে পারছে না আফরিদ। রুমে এসে ইয়াসিবাকে আস্তে করে উঠাতে গিয়েই ওর পিঠে হাফিদের হাতের চাপ লাগায়। ব্যথা পায় ইয়াসিবা, তাই আহ করে ওঠে, কারণ কাল বেল্ট দিয়ে মারার কারণে এখন ওর অনেক জায়গায় ব্যথা রয়ে গেছে। ইয়াসিবাকে এরকম আর্তনাদ করতে দেখে বুঝতে বাকি রইল না হাফিদের কালকের মায়ের জন্য শরীরে এখনও ব্যথা আছে। আফিদ ইয়াসিবাকে আস্তে করে খাওয়াতে থাকে, সাথে নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে প্লেটগুলো সরিয়ে রাখে আফিদ। ইয়াসিবা বালিশে হেলান দিয়ে বসে আছে চোখ বুঝে। হাফিদ হাতে মলম নিয়ে ইয়াসিবার কাছেই আসলো। ওর কেমন যেন অস্বস্তি লাগছে। কাল তো ইয়াসিবার জ্ঞান ছিল না, তাই ও শাড়ি খুলে সারা শরীর মুছে দিয়েছিল, কিন্তু আজ কীভাবে বলবে সে? আর ইয়াসিবার পক্ষেও মলমটা পিঠে লাগানো সম্ভব না। কি মনে করবে ইয়াসিবা? ধুর, কি মনে করবে? আফিদ ও স্বামী, আর স্বামী নিজের স্ত্রীর সেবা করতেই পারে। আফরিদ ইয়াসিবাকে ডাকে, ইয়াসিবা, একটু এদিকে ফিরে বসো আর কামিজটা খোলো। আফিদের কথায় চকিত নয়নে তাকায় ইয়াসিবা। মানে এত ভোল্টেজের শক লেগেছে ওর, নিজেই বলতে পারবে না। ইয়াসিবাকে এরকমভাবে আচরণ করতে দেখে আফিদের নিজেরও কেমন যেন লাগছে। সে ইতস্তত গলায় বলে, এরকম করার কিছু নেই, তোমার পিঠের আঘাতগুলোতে এই মলমটা লাগাবো স্রিফ। আফিদের কথা একটা দীর্ঘশ্বাস ফেলে ইয়াসিবা। শরীরের আঘাতগুলোতে মলম লাগিয়ে তো সারিয়ে দিতে পারবে হাফিদ, কিন্তু ওর মনের আঘাতগুলো কি পারবে সারাতে? তাচ্ছিল হেসে ইয়াসিবা বলল, তার কোনো দরকার নেই, আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গিয়েছে। আফিদের প্রচুর রাগ লাগলো কথাটা শুনে। সে ধমকে বলল, বেশি মাতব্বরি কে করতে বলেছে তোমাকে? যা করতে বলেছি করো। আফিদের ধমকে কেঁপে উঠে ইয়াসিবা তৃতীয় চোখে একবার তাকায় হাফিদের দিকে, দেখে আফিদ ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। ভয় ইয়াসিবা একটানে কম্বলটা নিয়ে নিজেকে মুড়িয়ে ফেলে পা থেকে মাথা অবধি। এদিকে ইয়াসিবাকে এমন কাণ্ড করতে দেখে আফিদ খানিকটা স্তব্ধ চোখে তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে হেসে দিল, বিড়বিড় করে বলল, পাগলিটা আজও আমার রাগি চোখ দেখে এতটা ভয় পায়। ওয়াশরুমে গিয়ে স্থির হয়ে আছে ইয়াসিবা, গাল দুটো লাল হয়ে ফুলে উঠেছে লজ্জায়। আফিদ তাকে ধমকে ওয়াশরুমে পাঠিয়েছে, বলেছে কামিজটা চেঞ্জ করে আসতে, পিঠে মেডিসিন লাগাবে সে। কিন্তু ওয়াশরুমে এসে সেই টাওয়ালটা গায়ে জড়িয়ে এখন লজ্জায় লাল নীল হয়ে বসে আছে ইয়াসিবা। নিজের কাছে নিজের লজ্জা লাগছে তার, তাহলে আফিদের কাছে যাবে কীভাবে ভেবেই পাচ্ছে না ইয়াসিবা, তাই থম মেরে বসে আছে।
অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে ইয়াসিবাকে আসতে না দেখেই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে হাফিদে। মেয়েটা এতক্ষণ করছেটা কি ভেবেই পাচ্ছে না সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় হাফরিন, তারপর ওয়াশরুমের সামনে গিয়ে দরজায় নক করে বলল, ইয়াশিবা কি হয়েছে তোমার? আর কতক্ষণ লাগবে? অনেক রাত হয়েছে, মেডিসিন লাগিয়ে ঘুমাতেও হবে। এমনিতেও তোমার শরীর ভালো নেই ইয়াশিবা। আফিদের ডাকে কেঁপে উঠে ইয়াসিবা, তারপর আস্তে করে জবাব দেয়, আপনি যান, আমি আসছি। জলদি এসো। আফিদ গিয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসলো। সেদিকে খানিক বাদে বের হয়ে আসে ইয়াসিবা, গায়ে টাওয়াল জড়ানো হয়েছে। লম্বা কোটের মতো এক ধরনের টাওয়াল থাকে, মনে হয় বাথটাব বলে ওটাকে। তারপরেই বের হয়ে আসে, গুটি গুটি পায়ে গিয়ে আফিদের সামনে দাঁড়ায়। আর আফিদও হা করে তাকিয়ে আছে, কতটা স্নিগ্ধ দেখাচ্ছে তার মায়াপুরীকে। চোখে মুখে মনে হয় পানি দিয়েছে, তাই বিন্দু বিন্দু পানি জমে আছে। সামনে ছোট ছোট চুলগুলো ভেজা, আর মুখে কপালে লিপটে আছে। একদিনে তাকিয়ে রইল আফরিদ। হাফিদকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ইয়াসিবা লজ্জা যেন পারে না মাটি খুঁড়ে তার মধ্যেই ঢুকে যেতে। ইয়াসিবা হালকা একটু কাশি দিয়ে ওঠে, আর কাশির আওয়াজেই আফরিদে ধ্যান ভাঙে। তারপর বলে, এখানে এসে বসো। ইয়াসিবা কোনো কথা ছাড়াই আফরিদের মুখোমুখি বসল। আফরিদ তাকিয়ে আছে ইয়াসিবার দিকে, মেয়েটা লজ্জায় লাল হয়ে আছে। আফরিদ শুনেছে মেয়েরা নাকি তাদের ভালোবাসার মানুষের সামনে সবচেয়ে বেশি লজ্জা পায়। তাহলে ইয়াসিবাও তাকে ভালোবাসে? আফরিদ ইয়াসিবার প্রতিটা কাজে নিজের জন্য অসীম ভালোবাসা খুঁজে পায়। তবে পূর্ণ সেসব কি মিথ্যে ছিল? হ্যাঁ, মিথ্যে, সব মিথ্যে। আফরিদ ইয়াসিবার চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পায়, অসীম ভালোবাসা। আফরিদকে সব সত্যিই খুঁজে বের করতেই হবে। অতীতে কি হয়েছিল সব জানতে হবে। 3 বছর আগেই যে ভুলটা করেছে, আবারও সেই একই ভুল সে করতে পারবে না। শুধু মানুষের মুখের কথায় আর ভুলবে না আফরিদ, এইবার নিজেই সব সত্যি বের করবে। ইয়াসিবার বাহু ধরে নিজের কাছে নিয়ে আসে আফরিদ। ইয়াসিবা চোখের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আফরিদ মনে মনে হালকা হাসল। ইয়াসিবার গালে হালকা করেই নিজের হাত ছোঁয়ায়। কেঁপে উঠে ইয়াসিবা। ও হাত দুটো আফরিদের কাঁধে থাকায় হাফিদের কাঁধ খামচে ধরে। হাফিদ ইয়াসিবার গালের চুলগুলো কানের পিছে গুজে দেয়। তাকানোর সাহস নেই তার। হাফিদ উঠে দাঁড়ায়, তারপর ঘরের লাইটটা নিভিয়ে দেয়। ইয়াসিবা আফিদকে ঘরের লাইট নেভাতে দেখে জিজ্ঞেস করে, লাইট নেভাচ্ছেন কেন? ইয়াসিবার কথায় বাঁকা হেসে হাফিদ বলে, তো আমার সামনে এত আলোর মাঝে নিজের উন্মুক্ত পিঠে মলম লাগাতে চাও? অবশ্য তাতে আমার কোনো সমস্যা নেই। তুই লজ্জা না পেলে আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি। ইয়াসিবা দ্রুত জবাব দেয়, না না না, ঠিক আছে, লাইট জ্বালানোর দরকার নেই। আফিদ হালকা হেসে ইয়াসিবার পাশে এসে বসলো। ঘর ততটাও অন্ধকার না, ব্যালকনি দিয়ে বাগানের লাইট জ্বালানো সেই আলো আসছে, প্রায় সবই দেখা যাচ্ছে। আফিদ ইয়াসিবাকে ঘুরিয়ে বসিয়ে দেয়। এখন ইয়াসিবার পিঠ হাফিদের বুক বরাবর। আফিদ পেছন থেকে ইয়াসিবার কোমরের পাশ দিয়ে হাত দিয়ে ওর পেটের কাছের ফিতাটা খুলে দেয়। ইয়াসিবা চোখ খিচে বন্ধ করে আছে। ফিতাটা খোলার পর ওর কাঁধ থেকে আস্তে করে বাথটাবটা নামিয়ে দেয় আফিদ। ইয়াসিবা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ইয়াসিবার উন্মুক্ত পিঠ হাফিদ পুরো স্পষ্টই দেখতে পাচ্ছে। বাগানের লাইটের আলোতে ইয়াসিবার চুলগুলো খাট থেকে সরিয়ে দেয়। ইয়াসিবা কেঁপে উঠে বিছানা খামচে ধরে। এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে যাচ্ছে ইয়াসিবার হৃদয়। আফিদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়াসিবার পিঠে কালো তিলটা আফিদকে প্রচুর টানছে, মন চাচ্ছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু আবারও পিঠে মারের দাগগুলো দেখেই বুকটা কষ্টে ছেয়ে যাচ্ছে। ইস, তার জন্য এসব হয়েছে। আফিদ নিজের মনকে আর বাধা দিল না। ভালোবাসে তো সে এই মেয়েটাকে, আর ইয়াসিবাও তাকে ভালোবাসে, তা সে খুব ভালোভাবেই জানে এখন। হাফিজ ইয়াসিবার পিঠে নিজের ঠোঁটে উষ্ণ স্পর্শ দিতে থাকলো ছোট ছোট করে। এদিকে ইয়াসিবা যায় যায় অবস্থা। হাফিজ হে কি করছে? অসহ্য সুখী, সে তো মরেই যাবে। আচ্ছা, হাফিজ কি মন থেকে তার কাছে আসছে, নাকি ঘোরের মাঝে এসে এসব করছে? কথাটা ভাবতেই নিজের বাথটাবটা নিজের শরীরে জড়িয়ে হাফিজের দিকে ঘুরে বসে ইয়াসিবা। এদিকে ইয়াসিবাকে এমন করতে দেখে হাফিজ নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়াসিবা কাপা গলায় বলল, আপনি আসলে কি? হাফিজ বুঝতে পারছে ইয়াসিবা কি বলতে চাইছে। ইয়াসিবা তার এহেম বিহেভে একটু শক খেয়েছে। হাফিজ নেশা ধরা গলায় বলল, আমি জানি তুমি কি ভাবছো। আমি কোনো ফর্মালিটিস পছন্দ করি না। আমি তোমার স্বামী, আর তোমাকে নিজের মতো করে ভালোবাসার অধিকারও আমার আছে। তুমি কি আমায় সে অধিকার দিবে না? হাফিজের কথা ইয়াসিবা চোখে পানি চলে আসলো। তবে কি হাফিজ তাকে ক্ষমা করে দিয়েছে? তাকে বিশ্বাস করেছে যে আগের কোনো কিছু ইয়াসিবা ইচ্ছে করে করেনি। ইয়াসিবা ধরা গলায় বলল, আপনি আমার স্বামী,
আমাকে ভালোবাসার শাসন করার সব কিছুর অধিকারই আপনার আছে। তারপর আবার আফ্রিদের হাত দুটো ধরে পড়ল। আপনি শুধু আমাকে ভালোবাসুন আর বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, ওইসব আমি ইচ্ছে করে কিছু করিনি। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি ছেড়ে অন্য কারোর কাছে যাওয়া কল্পনাও করতে পারি না। ইয়াসিবা হু হু করে কেঁদে দিল। আফ্রিদ ইয়াসিবার চোখের পানি দেখে আফ্রিদ নিজেরও চোখে পানি চলে এসেছে। না, এই মেয়েটা কখনোই তাকে ঠকাতেই পারে না। আফ্রিদ ইয়াসিবাকে হ্যাচকা টানে নিজের বুকে নিয়ে আসে। তারপর ইয়াসিবার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলে, হুশ, আর কেঁদো না। আমি আর তোমাকে কষ্ট দিব না। আমি তোমাকে বিশ্বাস করি ইয়াশিবা, আর অনেক ভালোবাসি। কিন্তু কি কারণে তুমি 3 বছর আগে সেসব করেছিলে বলো আমাকে ইয়াশিবা। ইয়াসিবা কাঁদতে কাঁদতেই বলে, আমি বলতে পারবো না আপনাকে, আমাকে মাফ করুন। এই কথাটা না হয় অজানাই থাক, এটা আমাকে বলতে বলবেন না প্লিজ। হাফিজ বুঝতে পারলো এর পিছনে অনেক বড় একটা কারণ আছে, যেটা ইয়াসিবা বলতে চাইছে না। হাফিজ আর জোর করলো না ইয়াসিবাকে। মেয়েটা এমনিতেও অসুস্থ। হাফিজ ইয়াসিবার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, বলল, হুশ, আর কাঁদবে না। আজ থেকে তোমার চোখে আমি আর পানি আসতে দিব না। তোমাকে এতটা ভালোবাসা দিব যে তুমি আগের সব বিষাক্ত স্মৃতি ভুলে যাবে। ইয়াসিবাকে অনেক বুঝিয়ে শুনিয়ে স্থির করে ওর পিঠে মেডিসিন লাগিয়ে দিল। তারপর নিজে শুয়ে তারপর ইয়াসিবাকে বুকে টেনে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইয়াসিবা আজ খুশিতে আত্মহারা। ওর কতদিনের মনের আশা পূরণ হলো, নিজের ভালোবাসার মানুষটি তার স্বামী হবে, আর তার বুকে মাথা দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাবে, আর সে শান্তিতে ঘুমাবে। এই বুকটাই যে তার চির শান্তি স্থান। ইয়াসিবা চোখ বুঝে আফ্রিদকে আরও জোরে আঁকড়ে ধরল। আফ্রিদও ইয়াসিবার কপালে চুমু খেয়ে চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। সেও ঘুমাবে। অনেকদিন পর আজ মনটা অনেক হালকা লাগছে তার। আছে সুখী, পৃথিবীর বুকে চির সুখী। সকালে কারো মিষ্ট ডাকে ঘুমো ঘুমো চোখ দুটো মেলে তাকায় ইয়াসিবা। পরক্ষণে সামনে মানুষটিকে দেখেই তার চেহারায় যেন একটা প্রাপ্তির হাসি ফুটে উঠল। আজ কতটা দিন পর সে আগের আফ্রিদকে দেখতে পারছে। ইয়াসিবাকে নিজে থেকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আফ্রিদ কিঞ্চিত হাসলো। তারপর আলতো হাতে ইয়াসিবার গাল স্পর্শ করলো। ইয়াসিবা আবেশে চোখ বুজে নিল। এই মানুষটার এই আলতো হাতের স্পর্শটাও যে ইয়াসিবাকে স্বর্গীয় সুখ প্রদান করে, তাকে সে জানে। আমার ঘুমকুমারি উঠবেন না। আজকে সকালটা আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা যাক। আফ্রিদের কথায় ইয়াসিবা চোখ খুলে প্রাপ্তির হাসি দিল। এটাই তো সে চেয়েছিল খোদার দরবারে এতদিন। অবশেষে তার রব তার দিকে মুখ তুলে তাকিয়েছে। ইয়াসিবা ছোট বাচ্চাদের মতো আদরে আদরে মুখ বানিয়ে দুহাত উপরে তুলে বাচ্চাদের মতো ভঙ্গি করে হাফিদকে বোঝালো যে তাকে কোলে নিয়ে ফ্রেশ করিয়ে আনতে। হাফিদ ইয়াসিবার কাণ্ড দেখে হেসে দিল। তারপর ইয়াসিবাকে কোলে তুলে নিয়ে ওর নাকে নাক ঘষি দিয়ে বলল, এত বড় হয়ে গেলে এখনো সেই আগের বাচ্চা ইয়াশিবাই আছো? আমি আজীবন আপনার কাছে আগের ইয়াসিবা হয়েই থাকতে চাই, যে ইয়াসিবাকে আফ্রিদ ভালোবেসেছিল। আচ্ছা। হ্যাঁ। আফ্রিদ ইয়াসিবাকে নিয়ে ওয়াশরুমে নামালো। ওকে সুন্দর করে ফ্রেশ করিয়ে দিয়ে দুজনে একসাথে অজু করে এসে নামাজ আদায় করে নিল। মসজিদ দূরে হওয়ায় হাফিদ ঘরেই নামাজ পড়লো। নামাজ আদায় শেষে হাফিদ বলল, তুমি বারান্দায় যাও, আমি আসছি। কোথায় যাবেন? বললাম না আসছি। আচ্ছা। ইয়াসিবা বারান্দা চলে গেল। শীতের ভোর হওয়াতে এখনো কুয়াশা কাটেনি, তবে ইয়াসিবার মনের কুয়াশা কেটে গেছে। মৃদুবন্ধ বাতাস এসে ইয়াসিবার কাজ হয়ে যাচ্ছে। নামাজ পড়ায় আজ কতটা সতেজ লাগছে দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি আজ মেয়েটা। ইয়াসিবা চুলগুলো ছাড়া বিধায় কিছুক্ষণ পরপর হালকা করে দুলে উঠছে, আর উঠছে ইয়াসিবার শাড়ির আঁচল। এই হৃদয় কাঁপানো দৃশ্য কেই বা না চায় দেখতে। কফি হাতে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে নিজের প্রিয়তমার এই অপরূপ রূপ দেখতে ব্যস্ত আফ্রিদ। কানের পিঠে চুল গুজে দিয়ে পাশ ফিরে তাকাতে আফ্রিদকে কফি হাতে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেও ইয়াসিবা আফ্রিদের কাছে গিয়ে হাসতে করে বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন? নিজের প্রিয়তমাকে প্রেমের সিক্ততায় আড়ষ্টতা নিয়ে দেখছিলাম। ঘোরমাখা কণ্ঠ আফ্রিদের। আর আফ্রিদের এই কথা যেন এক ভয়ঙ্কর মাদকতা উপলব্ধি করতে পারল ইয়াসিবা। সারা শরীর জুড়ে যেন তার ভালোবাসার এক অজানা বাতাস বয়ে গেল। চোখ বুজে ফেলল সে, কিন্তু খানিক বাদে আচমকা তাকে আফ্রিদ পাজা করে তুলে নেওয়াতে ঘাবড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরল। আচমকা আফ্রিদ এমন করবে ভাবতেও পারেনি সে। আসলে আফ্রিদ ইয়াসিবাকে চোখ বুজে থাকতে দেখে পাশের টেবিলে কফি মগ দুটো রেখে ওকে কোলে তুলে নেয়। ইয়াসিবাকে নিয়ে আফ্রিদ ডিভানে বসলো। ইয়াসিবাকে কোলে নিয়েই সেই কফি মগ দুটো নিল। তারপর দুজনেই কফি পান করে সকালে ভোরের আবহাওয়া উপভোগ করতে লাগলো।
ইয়াসিবা কফি শেষ করে বসে আছে। আফরিদ ভ্রু কুচকে তাকিয়ে আছে। সে ভেবে পায় না একটা মেয়ে এতটা গরম কফি কিভাবে খেতে পারে, যেখানে আফরিদ ছেলে হয়েও পারে না। আফরিদকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ইয়াসিবা বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি তোমায়। আমি কি করলাম? কিছুই করনি। তাহলে তুমি সব কিছু এত গরম খাও কিভাবে? আমি পুরুষ মানুষ হয়েও পারি না গরম কিছু খেতে। আফরিদের কথা ইয়াসিবা খিলখিল করে হাসলো। হাতার হাসিতে মাতাল আফরিদ বলল, এভাবে হেসো না সুন্দরী। কেন? এই যে বুকে বড্ড লাগে। বুকের বাপাস দেখিয়ে আফরিদ বলে। ইয়াসিবা আবারও হেসে দিল। আফরিদ বুকের বাপাসে চেপে ধরে বলল, শেষ আমি। ওগো মোর মায়াবী কন্যা, এবার তো হৃদয়টা বুঝি আপনার এই হাসির ঝংকারের এই তীরে ছিন্ন ভিন্ন হয়ে গেল। ইয়াসিবা হেসেই বলল, কি হয়েছে আপনার? ভয়ানক এক অসুখ। কিসের অসুখ? ভালোবাসাময় অসুখ। এখন আমি কি করতে পারি আপনার জন্য? কিছু না মায়াবতী, শুধু একটু অমৃত পান করিয়ে স্বর্গীয় সুখের রাজ্যের আংশিক দেখা দিন আমায়। নেশাজনক কণ্ঠ আফরিদের। আফরিদের এই নেশাজনক কণ্ঠের আবদারটা কিসের তা ইয়াসিবা ভালোই বুঝতে পারল। মুহূর্তে এই লজ্জা ইয়াসিবা গা দুটো ফুলে উঠল। ইয়াসিবা আফরিদের কোল ছিঁড়ে উঠে দাঁড়াতে নিলি আফরিদ তার হাত চেপে ধরে করুণ গলায় বলল, রূপবতী চলে গেলে যে ব্যথাটা আরও বেড়ে যাবে। তোমার ওই অষ্টদয়ের আলতো ছোঁয়ায় আমার এই ব্যথিত হৃদয়টা ভালো করে দাও। ইয়াসিবা লজ্জায় যুবথুবু হয়ে বসে রইল। লোকটা কি জানে না যে তার রূপবতী যে অনেক লজ্জা? এত লজ্জা পেরিয়ে সে কিভাবে? ইস, আর ভাবতে পারছে না ইয়াসিবা। তবুও কাপা গলায় বলল, আপনার রূপবতীর অষ্টদয়ের ছোঁয়া আপনি নিজেই নিয়ে নেন না। আপনার প্রিয়তমার যে বড্ড লজ্জা। এভাবে বললে যে আরও কিছু পাবার তৃষ্ণা বেড়ে যায়। ইয়াসিবা আফরিদের ঠোঁট চেপে ধরল ওর কথায়। আফরিদ ইয়াসিবার হাতের তালুতে চুমু খেল। কেঁপে উঠল ইয়াসিবা। আফরিদ ইয়াসিবার কোমর জড়িয়ে ধরে টেনে নিজের বুকের মধ্যখানটায় নিয়ে আসলো। ইয়াসিবা নিজের দৃষ্টি এখনও নিচের দিকে আবদ্ধ করে রেখেছে। লাজুকলতা তাকাবে না? কেন তাকাও না? আমি যে তাকাতে পারবো না। আপনার এই মাতাল করা চাহনি যে আমার ভিতরটা বড্ড এলোমেলো করে দেয়। প্রচণ্ড মিয়ে যাওয়া গলায় আস্তে করে বলল ইয়াসিবা। ভালোবাসি ইয়াসিবা। আফরিদের মুখে যতবার এই ভালোবাসি কথাটা শুনি ততবার ইয়াসিবা তার হৃদয়টায় একটা সুখের রাজ্য দেখতে পায়। ইয়াসিবা চোখ খুলে তাকাতেই আফরিদের তপ্ত ওষ্ঠজয় তীব্র ছোঁয়া নিজের ওষ্ঠজয়ায় পেল। মুহূর্তে আফরিদের আরও কাছে এসে এক হাতে ওর পিছনের চুলগুলো, অন্য হাতে ওর বুকের কাছে শার্ট খামচে ধরল। দীর্ঘ 3 বছর 7 মাস পর এই ভালোবাসাময় আবেগে মাখামাখি দুজন। গভীর একটা প্রেমাসিক্ত চুম্বন শেষ করে আফরিদ ইয়াসিবাকে ছেড়ে দেয়। ইয়াসিবা দ্রুত নিজের লজ্জারাঙ্গা মুখটা লুকোতে আশ্রয় নিল তার স্বামীর বুকের মাঝখানটায়। আফরিদ ইয়াসিবার চুলগুলো এক পাশে সরিয়ে দিলে আফরিদের ঠান্ডা হাতের ছোঁয়ায় আরও মিয়ে গিয়ে মিশে গেল আফরিদের বুকে সে। আফরিদ ইয়াসিবার ঘাড়ে গাঢ় এক চুমু খেল। ইয়াসিবা আলতো করে উফ করে শব্দ করে তুলল। জোরে জোরে শ্বাস নিতে নিতে ইয়াসিবা বলল, এভাবে ছোবেন না গো, আমার যে মরণ হবে। ভালোবাসা উষ্ণ স্পর্শে যদি মরণ হয় তবে আমিও মরতে চাই। ইয়াসিবা তাকালো আফরিদের দিকে। আফরিদের চোখ দুটো যেন তাকে বলছে, একটু তোর অধৈর্য আর ছোঁয়া এই না আমায়। আমি যে বড্ড কাঙ্গাল, তোর ভালোবাসার কাঙ্গাল। ইয়াসিবা ঝুঁকে এলো আফরিদের মুখের সামনে। মৃদু হেসে আফরিদ নিজের চোখ বুঝে নিল। ইয়াসিবা ভালোবাসা দিয়ে তপ্ত এক চুমু খেলো আফরিদের কপালে। তারপর দু চোখে, তারপর দু গালি, ঠোঁটের দিকে তাকিয়ে থেমে গেল সে। ওকে থামতে দেখে আফরিদ চোখ বন্ধ অবস্থায় বলে ওঠে, এই ঠোঁটজোড়া কি কোনো ঘোর অন্যায় করেছে যে তারা এই সুন্দরীর অধরের একটুখানি ছোঁয়া পাচ্ছে না? ইয়াসিবা হাত দিয়ে আলতো স্পর্শ করল আফরিদের ঠোঁটে। আফরিদের ঠোঁট ইয়াসিবার আঙুলে চুমু খেল। প্রতিবার যতবার ইয়াসিবা হাত ছুঁয়েছে, অবশেষে ইয়াসিবার সময় নিয়ে গভীর এক চুমু খেল আফরিদের ঠোঁটে। তারপর জাপটে ধরল আফরিদকে। আফরিদও তাকে জড়িয়ে ধরল। দুজন ভালোবাসার মানুষের মধ্যে হেঁচে আর সুখের সময় কী বা হতে পারে? আজ আফরিদ পরিপূর্ণ। হ্যাঁ, সে তার প্রেয়সীর ভালোবাসায় পরিপূর্ণ। আফরিদ হাসপাতালে যাবে তাই রেডি হয়ে নিচে নেমে আসলো। আজ সার্ভেন্টসরাই রান্না করেছে। খানিক বাদে ইয়াসিবাও নিচে নেমে আসলো। আফরিদ ইয়াসিবার দিকে তাকালো। মেয়েটা কালো একটা সালোয়ার স্যুট পরেছে, সাথে হালকা সাজ, হেঁটেই যেন মায়েরাজের রাজকন্যা লাগছে তাকে। ইয়াসিবা আর চোখে একবার তাকালো আফরিদের দিকে। লোকটা তাকে দেখছে, একদিনে তাকিয়ে আছে। ইয়াসিবা এখনও চোখ তুলে তাকাতে পারছে না আফরিদের দিকে। সকালের কথা মনে পড়লেই ওর লজ্জায় শরীরের লোম দাঁড়িয়ে যায়। আফরিদ এগিয়ে এসে হাত বাড়ালো ইয়াসিবার দিকে। তারপর বলল, মাই বিউটিফুল ওয়াইফি, ক্যান আই? ইয়াসিবা হেসে আফরিদের হাতে হাত রাখলো।
আফরিদ তাকে চেয়ারে বসিয়ে নিজে বসলো। তারপর এক প্লেটে খাবার বেড়ে নিজে খেলো, সাথে ইয়াসিবাকেও খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষে দুজন বেরিয়ে গেল। আফরিদ গেল তার হাসপাতালে, আর ইয়াসিবা গেল তার ভার্সিটিতে। আফরিদের হাসপাতাল আর ইয়াসিবার ভার্সিটি পাশাপাশি। যেতে মাত্র 2 মিনিটের মতো লাগে। ইয়াসিবা ভার্সিটিতে পৌঁছাতেই কোথা থেকে যেন আবিয়া দৌড়ে এসে জাপটে ধরল ওকে। এতে ইয়াসিবা 2 কদম পিছিয়ে গেল। আবিয়া লাফাচ্ছে রীতিমতো। দোস্ত দোস্ত, আজ কতদিন পর তুই এলি, আই এম সো হ্যাপি। ইয়াসিবা বহু কষ্টে আবিকে ছাড়িয়ে বলল, কেন হ্যাপি? আমাকে কি জীবনেও দেখিস নাই? এরকম করে বলছিস কেন? ও তো এমনি চাগল পাগল কোথাকার। পেছন থেকে ইবাদের কথায় হেসে ফেলল ইয়াসিবা। এবার ইয়াসিবাকে বলে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আমি ভালো থাকি আর কী হবে, তুই 2 দিন ছিলি না। এই পাগলকে সামলাতে সামলাতে আমার বেহাল দশা। ইবাদের কথায় আবিয়া খেপে গেল। তেরে এসে বলল, কি বললি তুই? আমাকে 2 বার পাগল বলেছিস? শয়তান ছেলে, আজ তো চুল ছিঁড়ে ফেলবো আমি। আর এক মুহূর্ত না থেমে আবিয়া ইবাদের চুল ধরে টানতে লাগলো। আর ইবাদও কম চায় না, সেও আবিদার চুল ধরে টানতে লাগলো। এদিকে বিস্ময়কর চোখে তাকিয়ে আছে ইয়াসিবা। সে জানে এই দুটো সারা দিন ঝগড়া করে, তাই বলে ভার্সিটির মাঝে এইভাবে চুল ধরে টানটানি করবে ভেবে পায় না ইয়াসিবা। কে বলবে এই দুটো ভার্সিটি স্টুডেন্ট? ইয়াসিবা দ্রুত গিয়ে দুটোকে আলাদা করলো। এখন ইবাদ আর আবিয়া মাথা ধরে দাঁড়িয়ে আছে। আমরা মাথা ঘুরে কেন? উড়বে না, চুলাচুলি করলে এমনই হবে। নাক মুখ কুচকে বলল ইয়াসিবা। দোস্ত, এই আবিয়া হাতিটা কি খায় আল্লাহ জানে, এত শক্তি হাতে। আমার মাথা। ভালো হয়েছে, এখন মন চাইতেছে দুটোকেই মাথা একসাথে করে ঠাস করে বাড়ি মারি। আবিয়া ইয়াসিবার কথায় গুরুত্ব না দিয়ে বলল। আচ্ছা দোস্ত শোন। ইয়াসিবা তাকালে আবিয়া আবার বলে, দোস্ত ক্রাশ খেয়েছি। সে তো তুই প্রতিদিনই খাস। না, এবার সিরিয়াস ক্রাশ, জামাই বানানোর ইচ্ছা আছে। এদিকে আবিয়ার কথাগুলো শুনে ইয়াবাদের মুখটা বেলুনের মতো চুপসে গেল। এই মেয়েটা কি বোঝে না যে ইবাদ তাকে কতটা ভালোবাসে? তাও কেন এমন করে সে? না, অনেক সুযোগ দিয়েছে সে। হ্যাঁ না, এইবার যা করা সব সরাসরি করবে সে। এই মেয়ে বেশি তিরিং বিরিং করলে দরকার পড়লে হাত পা ভেঙে দিয়ে তাকে কোলে নিয়ে ঘুরবে। দোস্ত এত জোস পোলা। এমন করে বলছিস যেন কোন দেশের রাজা। রাজা কি তার থেকেও হ্যান্ডসাম, ড্যাশিং, উফ পুরাই হিরো। জানিস কোথায় আছে সে এখন? আমি কিভাবে বলবো? প্রচন্ড বিরক্ত নিয়ে বলল ইয়াসিবা। এই হাসপাতালের মালিক সে, আর ডাক্তারও। এতদিন যে কেন আমি দেখতে পাইনি আল্লাহ জানে। আমার চোখ যে কই থাকে। পাশে হাসপাতালটা দেখিয়ে বলল আবিয়া। চমকে আবিয়ার দিকে তাকালো ইয়াসিবা। এই হাসপাতালের মালিক তো আফরিদ। তবে কি তার কথাই বললো আবিয়া, নাকি সে ভুল শুনেছে? ইয়াসিবা কাপা হাতে নিজের ফোনে আফরিদ আর তার একটা ছবি বের করলো। আর এদিকে আবিয়া বকর বকর করেই যাচ্ছে, আর তাকে ক্রুদ্ধ দৃষ্টিতে দেখছে ইবাদ। ইয়াসিবা আবিয়ার সামনে তাতে ছবিটা তুলে ধরল, যেটা আজকে সকালেরই তোলা, যেখানে আফরিদ ইয়াসিবা পেছন থেকে জড়িয়ে ধরে আছে, আর ইয়াসিবার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আবিয়া কথা থামিয়ে ছবিটার দিকে তাকিয়ে রইল। ইয়াসিবা জিজ্ঞেস করলো, এটাই কি তোর সেই ক্রাশ? হ্যাঁ দোস্ত, কিন্তু তুই ওনার সাথে মানে? আমাকে চরম পর্যায়ে আবিয়া। এই হসপিটাল দ্য মেডিল্যাব প্লাসের মালিক মিস্টার আফরিদ চৌধুরী আমার হাজব্যান্ড। মানে বুঝতে পারছিস, আমি মিসেস আফরিদ চৌধুরী। ইবা তো এবার এই কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। আবিয়া আর ইবা দুজনে অবাক। ইয়াসিবা যে বিবাহিত তারা কেউ জানতো না। ইবাদ বলল, তুই সত্যি বিবাহিত? হ্যাঁ, আর আফরিদই আমার হাজব্যান্ড। তাহলে এতদিন বলিস না কেন? তার পেছনে অনেক কাহিনী, বলবো একদিন সময় করে। কথাটা বলে ইয়াসিবা আবিয়ার দিকে তাকালো। মেয়েটা এখনো আহামক বনে দাঁড়িয়ে আছে। আবিয়াকে এইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে ফেলল ইয়াসিবা। অনেক হাই ভোল্টেজে ঝটকা খেয়েছে বেচারি। যতবার কোনো ছেলের উপর ক্র্যাশ খায় সেই ছেলে হয়তো বিবাহিত হয়, না হলে তার গার্লফ্রেন্ড থাকে। ইয়াসিবা আলতো করে ডাকে আবিয়াকে। আবিয়া। সাথে সাথে ইয়াসিবা জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিতেই ইবাদ তাকে ধরে ফেলে। ইবাদ অস্থির হয়ে আবিয়াকে কোলে তুলে নিয়ে বটগাছের নিচে নিয়ে বসলো। ইয়াসিবাও সাথে সাথে এলো। ইবাদ আবিয়ার গালে হালকা চাপড় মেরে বলল, এ আবিয়া চোখ খুল, টাকা আমার দিকে। আবিয়া। ইবাদ অস্থির হয়ে গেছে। হঠাৎ আবিয়া যে জ্ঞান হারাবে ইবাদ ভাবতেও পায়নি। ইবাদকে এমন হাইপার হতে দেখে ইয়াসিবা বলল, ভালোবাসিস আবিয়াকে? আবিয়াকে ডাকা থামিয়ে স্থির দৃষ্টিতে তাকালো হিবাদ। ইয়াসিবা আবার একই কথা জিজ্ঞেস করলো। হিবাদ এবার বলল, হ্যাঁ, প্রচণ্ড ভালোবাসি। তাহলে বলিস না কেন? ও বুঝে নিতে পারে না আমার চোখের ভাষা, কি বুঝতে পারে না? এই যে প্রতিদিন এক এক ছেলেকে নিয়ে প্রশংসা করে ক্রাশ খায় বলে, তখন আমার ব্যক্তি তো
চোখে দুটিও কি যে দেখে না। জানিসই তো ও একটু ছেলে মানুষই করে, তুই বলে দে না নিজের মনের কথা। ও যে পাগল ছাগল সুজার কথাই বুঝবে না। এবার ওকে থাপড়িয়ে বোঝানো লাগবে। রাগী গলা এবাদের ইয়াসিবা হেসে এবাদের বাহুতে চাপড় মেরে পড়ল। রাগিস না, এইবারের জ্ঞান ফের। এবার মাথা ঝাঁকিয়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে আবিয়ার মুখে পানির ছিটা দিল। কিছুক্ষণের মাঝে আবিয়ার জ্ঞান ফিরল। সে মাথার দুপাশে চেপে ধরে উঠে বসতেই ইয়াসিবার দিকে নজর যায়। মুহূর্তে একটু আগের ঘটনা মনে পড়তেই সে বড় বড় চোখে তাকিয়ে থতলিয়ে জিজ্ঞেস করলো। তুই বিবাহিত? ইয়াসিবা মাথা ঝাঁকলো। তোর হাজবেন্ড এই হাসপাতালের মালিক আফরিদ চৌধুরী? ইয়াসিবা মৃদু হেসে আবারও মাথা ঝাঁকলো। সাথে সাথেই আবিয়া ভ্যাঁ করে কেঁদে দিল। এখন আমার কি হবে গো? আমি যার উপর ক্রাশ খাই সেই কেন এরকম হয়? হয় বিবাহিত নয়তো জিএফ আছে। আর শেষে কিনা যাকে পার্মানেন্ট করতে চাইলাম সেই নাকি আমার বেস্টের বর। ইয়া মাবুদ! এবার প্রচুর রেগে গিয়ে দিল এক রাম ধমক। চুপ বেয়াদব মেয়ে, আর একবার ভেবে করবি তো থাপড়িয়ে গাল লাল করে দেবো। আবিয়া কতক্ষণ এবাদের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর আবারও ভ্যাঁ করে কেঁদে দিল। ইয়া মাবুদ, এ কোথায় এনে ফাঁসাইলা তুমি? আবিয়া! এবাদের রাগে চিৎকারে সাথে সাথে কান্না থামিয়ে আবিয়া মুখে আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে এবাদের দিকে তাকিয়ে বলল। আমি চুপ, আর একটা কথাও বলবো না। এদিকে ইয়াসিবা এদের কাণ্ড দেখে হাসতে হাসতেছে। আসলে হাসপাতাল নতুন ওঠানো হয়েছে, মাত্র 5 মাস ধরে চালু হয়েছে। আফরিদ আগে অন্য হাসপাতালে বসতো, কিন্তু এই হাসপাতালটা কমপ্লিট হতেই সে এখানে এসে পড়ে। আর আফরিদ সচরাচর মাস্ক পরেই বাহির হয়। আর এমনিতেও সে গাড়ি থেকে নেমে এদিক ওদিক না তাকিয়ে সোজা হাসপাতালে ঢুকে যায়। তাই তাকে কেউ আর বেশি দেখতে পায় না, শুধু যারা পেশেন্ট থাকে তারাই একটু দেখতে পায়। আর ইয়াসিবা যে বিবাহিত সেটা আফরিদের সাথে মান অভিমান থাকার কারণে সে কাউকেই বলেনি যে সে বিবাহিত। আর এখন এই সত্য কথা শুনেই তার প্রিয় দুই বন্ধু টাস্কিত। মা, আমি কতবার বলেছি আমি ওই বাড়িতে যাব না। আফরিদ খানিকটা বিরক্ত হয়ে বলে। কেন আসবি না? ওই মেয়েটা নিশ্চয়ই তোকে বারণ করেছে। খায়া চৌধুরী রেগে বললেন। মা, তুমি ইয়াশিবাকে কেন দোষ দিচ্ছ? ওই মেয়েটারই সব দোষ। ওই তোকে বলেছে যে আমার কাছে না আসতে। ও মা প্লিজ, আর ওই মেয়ে এই মেয়ে বলছো কেন? ওর একটা ভালো নাম আছে ইয়াশিবা, আর ভুলে যেও না ইয়াশিবা এখন চৌধুরী বাড়ির বড় বউ। আমি ওকে কখনো পুত্রবধূ রূপে মানি না। তোকে কতবার করে বললাম ওই মেয়েকে বিয়ে করিস না। একবার ধোকাকে তোর শিক্ষা হয়নি? মা, আই এম ফেড আপ। আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং রাইট নাও। ওকে বাই, টেক কেয়ার। বলেই ফোনটা কেটে দিল আফরিদ। রাগে ওর মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। কেন যে মা বুঝে না ইয়াসিবাকে সে ভালোবাসে, আর ভালোবাসার মানুষটির নামে এসব শুনে কেই বা ঠিক থাকতে পারে? আর যেখানে মূল কথা ইয়াসিবার কোনো দোষই নেই। না, আর এক মুহূর্ত এখানে না। ইয়াসিবাকে এখন ওকে দেখতে হবে। এই মেয়েটাকে এখন না দেখলে নির্ঘাত সে পাগল হয়ে যাবে। 7-5 না ভেবে আফরিদ বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। আর অল্প সময়ে পৌঁছে গেল। তোদের বিয়েটা হলো কিভাবে সেটা তো বলবি। এবার জিজ্ঞেস করলো। এখন আর কিছু বলবো না ইবাদ, সময় হলে আমি নিজে সব তোদের বুঝিয়ে বলবো। ইয়াসিবার কথা এবার মাথা ঝাঁকালো। সে বুঝতে পারছে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে, না হয় ইয়াসিবা তাদের বলে দিত। দোস্ত! হঠাৎ আবিয়া চিৎকার। ইয়াসিবা আর এবার দুজনে চমকে তার দিকে তাকালো। ইয়াসিবা বলল। কিচ্ছে চিল্লাচ্ছিস কেন? এটাকে যে আমি কি করব? এবার বিরক্তি নিয়ে বলল। আরে আমার কথা শোন, পিছিয়ে তাকা। ইয়াসিবা আমার ক্রাশ আসছে গো, কি হ্যান্ডসাম হ্যাঁ। হাবিয়ার কথায় ইয়াসিবা পেছনের দিকে তাকালো। দেখে আফরিদ এদিকে আসছে। মুখে হাসি ফুটে উঠল ইয়াসিবার। বিয়ের পরে এই প্রথম আফরিদ তার সাথে ভার্সিটিতে দেখা করতে আসছে। পরক্ষণেই চারপাশে তাকা দিয়ে দেখে সব মেয়েরা আফরিদকে পালিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ইয়াসিবার রাগ উঠে গেল। এই মেয়েগুলোর এত লুচু কেন? মন তো চাচ্ছে এক একটা চুল টেনে ছিঁড়ে ফেলতে। ইয়াসিবা রাগে ফুসতে ফুসতে আফরিদের দিকে আগলো। ইয়াসিবাকে চলে যেতে দেখে আবিয়া বলে ওঠে। আরে ইউ, আমাকে নিয়ে চল। ক্রাশ জিজুর সাথে পরিচয় করে দিবি না? এবার আহার বাড়ল না রাগ ধরে রাখতে। হাবিয়া উঠে যেতে নিতেই এবার তার হাত শক্ত করে চেপে ধরল। তা দেখে হাবিয়া বলে। কি হয়েছে? হাত ধরেছিস কেন? ছাড়, আমি আমার ক্রাশ জিজুর কাছে যাব। তুই কেন আমার সাথে যাবি? দাঁত চেপে বললো এবার। আরে কিন্তু আবিয়াকে আর কিছু বলতে না দিয়ে ওকে টানতে টানতে ভার্সিটির পেছন দিকটায় নিয়ে আসলো এবার। এদিকে আবিয়া তাকে বকেই যাচ্ছে। এবার তার মুখে আঙ্গুল দিয়ে বলল। হুস, কেন? আমি আবিয়াকে থামিয়ে দিল এবার। বলল। তুই কি বুঝিস না আবিয়া? আছি, কি বুঝবো আমি? মুখ থেকে এবাদের হাত ছুড়িয়ে পড়লো। হাত তুই এমন কেন? আরে আমি
এমন আবার কি? তুই শর্ত আমি ক্রাশ জিজুর কাছে যাব, তাকে জিজ্ঞেস করব তার কোনো ছোট ভাই আছে কিনা, যদি থাকে তাহলে তার সাথে লাইন মারা ট্রাই করব। আবিয়া আবিয়ার কথাই বাদ রেখে আবিয়ার বাহু চেপে ধরে চিল্লিয়ে বলল, স্টপ আবিয়া, কেন বুঝিস না তুই? তোর মুখে অন্য কারো নাম শুনলে আমার কষ্ট হয়, কেন তুই আমার চোখের ভাষা বুঝিস না? আমি যে প্রতিদিন কষ্ট সহ্য করে যাচ্ছি, কেন বুঝিস না যে আমি তোকে ভালোবাসি? আবিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ইবাদ। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। প্রচণ্ড রাগে তার সারা শরীর কাঁপছে, দু হাতে মাথা চেপে ধরল সে। হঠাৎ আবিয়া ঝড়ের গতিতে ইবাদকে জড়িয়ে ধরল, শক্ত করে, খুব শক্ত করে ধরল। ইবাদ অবাক, কি হলো এটা? আবিয়া ইবাদের বুকে আরেকটু মিশে গিয়ে কান্নারত গলায় পড়ল। এতদিন লাগলো এটা বলতে? আমি যে এই শব্দগুলো শোনার জন্য কতটা পাগল ছিলাম তুই জানিস না? প্রচণ্ড রকম শখ পেয়েছে ইবাদ। সে তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। আবিয়া নিজে ইবাদের হাত দুটো নিয়ে নিজের কোমরে রাখলো, তারপর বলে, কি আমাকে জড়িয়ে ধরবি না? এবার তাকালো আবিয়ার দিকে। মেয়েটা কত সুন্দর করে মিশে আছে ওর বুকে। এবার ব্যাপারটা বুঝতে পেরে ওর মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। আর তার মানে আবিয়াও তাকে ভালোবাসে। এবার আবিয়াকে আগলে নিল নিজের বাহুতে। কেন বলিস নি আমাকে? কেন এই ভালোবাসা দহনে আমাকে পোড়ালি? এবাদের কথা আবিয়া অভিমান করে বলল, মেয়েরা কি আগে বলে? মেয়েদের লজ্জা করে না ভালোবাসার কথা বলতে? তুই আগে বললি না কেন? আমি যে তোকে ভালোবাসি সেটা তুই বললেই তো আমি বলে দিতাম। এতদিন তোকে জানানোর জন্যই তো প্রতিদিন ছেলেদের নিয়ে প্রশংসা করতাম, যাতে তুই জেলাস হয়ে নিজের মনের কথা বলে দিস। এটা তুই একটা হারামি, তুই কোনো প্রতিক্রিয়াই দেখাতি না। ওরে ছালাকরে, তাহলে এই ছিল তোর মনে? এগুলো না বললে তুই যে আতেল কোথাকার, না হলে জীবন নিয়েও নিজের মনের কথা বলতি না। আবিয়া হেসে বলল, আমি তোকে ভালোবাসি ইবাদ। আবিয়ার কথায় ইবাদ ভ্রু কুচকে তাকালো। আবিয়া বলে, কি? তুই বল, আর ডাকবি না, এখন থেকে তুমি ঠিকই আছে। আচ্ছা। থাকলে একটা। ইবাদ আবিয়া একে অপরকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। ইয়াসিবা বিড়বিড় করে আশেপাশে মেয়েগুলোকে বকতে বকতে আফ্রিদের কাছে এসে দাঁড়াতেই আফ্রিদের চিন্তিত মুখ ওর নজরে পড়ল। ইয়াসিবা অবাক হলো, কি হয়েছে তার আফ্রিদে? তাকে এত চিন্তিত লাগছে কেন? বুঝতে পারছে না সে। ইয়াসিবা অস্থির হয়ে পড়ল। কি হয়েছে আফরিদ আপনার? আফ্রিদ কোনো কথাই বলল না, শুধু হুট করে মাঠ ভরা স্টুডেন্টদের সামনে ইয়াসিবাকে জড়িয়ে দিল। ইয়াসিবা এবার আরও চিন্তাগ্রস্ত হয়ে উঠল। লোকটার কি হলো কে জানে, এরকম আচরণ করছে কেন? এবার আশেপাশে চোখ যেতেই দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আর মেয়েগুলোর তো চেহারা দেখার মতো হয়েছে। ইয়াসিবা মনে মনে খুশি হলো। যাক, লুচুনিগুলো এবার বুঝেছে যে আফ্রিদ শুধু তার। ইয়াসিবা এবার আফ্রিদের পিঠে হাত বুলিয়ে দিয়ে হাসতে করে বলল, কি হয়েছে আপনার? কি নিয়ে এত চিন্তিত আপনি, আমাকে বলুন। আফ্রিদ এতক্ষণ চোখ বুঝেছিল, ইয়াসিবার কথায় চোখ তুলে তাকালো। চোখ খুলতেই সে দেখে সবাই ওদেরকে দেখছে। তাই সে ইয়াসিবাকে ছেড়ে দিয়ে ওর হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, চলো আমার সাথে। ইয়াসিবাও কোনো কথাই বলল না, চুপচাপ আফ্রিদের সাথে চলতে লাগলো। আফ্রিদ তাকে নিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর গাড়ি স্টার্ট দিলেও গাড়ি চলছে আপন গতিতে। ইয়াসিবা কিছুই বলছে না, শুধু তাকিয়ে আছে আফ্রিদের মুখ পানে। কতটা প্রেশারাইজ দেখাচ্ছে তাকে। অনেকক্ষণ বাদে আফ্রিদ গাড়ি থামায়। ইয়াসিবা জানালা খুলে দিয়ে দেখে এটা একটা নদীর পাড়। প্রচণ্ড সুন্দর আবহাওয়া, চারিদিকে হিমেল বাতাস, নদীতে উত্তাল ঢেউ, পাখিদের কিচিরমিচির শব্দ। ইয়াসিবা খুশি মনে আফ্রিদের দিকে তাকিয়ে বলে, আমরা এখানে কেন? আফ্রিদ কিচ্ছুটি না বলে শুধু জানালার কাজগুলো বন্ধ করে দিল। জানালা বন্ধ করে দেওয়াতে ইয়াসিবা অবাক হয়ে কিছু জিজ্ঞেস করতে নিবে, তার আগে আফ্রিদ তাকে হ্যাঁচকা টানে নিজের কাছে এনে একটু অপেক্ষা না করে ইয়াসিবার নিজের অষ্টদয় তারা আঁকড়ে ধরল। এদিকে ইয়াসিবা আকস্মিক ঘটনায় কিছু বুঝতেই পারছে না কি হচ্ছে। সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কিন্তু যখন আফ্রিদের চুমু খাওয়ার তীব্রতা বৃদ্ধি পেল, ইয়াসিবা আবেশে চোখ বুঝে ফেলল। নিজেও আরো আফ্রিদের বুকের মাঝে সিটিয়ে গেল। আফ্রিদকে নিজের সাথে আঁকড়ে ধরল। আফ্রিদ তো নিজের প্রিয়তমার অথচ আর সুধাপানে ব্যস্ত। অনেকক্ষণ বাদে ইয়াসিবা ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলার ওড়নাটা সরিয়ে দিয়ে সেখানে ছোট ছোট উষ্ণ স্পর্শ দিতে লাগলো আফ্রিদ। এদিকে ইয়াসিবা আফ্রিদের এই তীব্র ভালোবাসাময় স্পর্শ সহ্য করতে না পেরে প্রায় নেতিয়ে গিয়েছে। সে দুহাতে আফ্রিদের গলা জড়িয়ে দিল। আফ্রিদ এবার সরে আসলো ইয়াসিবার কাছ থেকে, কিন্তু মেয়েটা তাকে ছাড়ছেই না। বউটা যে তার প্রচণ্ড লজ্জাপতি, দেখো সেটুকুতেই লজ্জায় কেমন নেতিয়ে তার বুকের সাথে লিপটে আছে। আফ্রিদ ধীর গলায় ডাকলো, ইয়াসিবা। ইয়াসিবার কোনো জবাব নেই, কিন্তু সে চেষ্টা করছে পারলে আফ্রিদের বুক চিরে সেখানটায় ঢুকে যেতে। লাজুকলতা।
ইয়াসিবা এবার একটা জোরে নিঃশ্বাস ছাড়ল, কম্পিত গলায় বলল, এইভাবে ডাকবেন। আপনার এই ডাকটায় ভয়ানক এক মাদকতা আছে, যেখানে আমি সাড়া না দিয়ে পারি না। কিন্তু এই মুহূর্তে আমাকে তাকাতে বলবেন না আপনার দিকে, তাহলে যে আপনার লাজুকতা লজ্জায় শ্বাস আটকে নির্ঘাত মারা যাব। আফ্রিদ নিঃশব্দে হাসল। সময় থেমে যাক, ভালোবাসার মানুষ দুটো একে অপরের মাঝে বিলীন থাকুক চিরকাল। আজ আফ্রিদের আসতে দেরি হবে। সেই নদীর পাড় থেকে আসার পর আফ্রিদ ইয়াসিবাকে বাসায় পৌঁছে দিয়ে আবারও হাসপাতালে চলে যায়। জরুরি কাজ পড়ে গেছে। আজ আফ্রিদের মনটা বড্ড অস্থির হয়ে আছে, বুঝতে পারছি, কিন্তু কী কারণে ঠিক বুঝতে পারছে না ইয়াসিবা। তবে ইয়াসিবা ভেবে রেখেছে আজ সে আফ্রিদকে নিজের মনের কথাগুলো আবারও বলবে। আজকে রাতটা তার আর আফ্রিদের জন্য ভালোবাসাময় করে তুলবে। যেই ভাবা সেই কাজ। ইয়াসিবা নিজের বিয়ের শাড়িটা আবারও পরল। ইয়াসিবার বিয়ের শাড়ি কিন্তু সবার মতো লাল বা খয়েরি নয়। সেদিন আফ্রিদ তাকে সাদা কাতান শাড়ি দিয়েছিল। এটা ওরা যখন একে অপরকে ভালোবাসত তখন থেকেই আফ্রিদ বলতো, ইয়াসিবা, আমি তোমাকে বিয়ের দিন শুভ্রতার প্রতীক সাদা শাড়িতে রাঙাবো। আমাদের বাসর ঘরটা হবে সাদাময়। বিয়ের রাতটা তো আর 5টা বাসর রাতের মতো হয়নি, তবে আজকে রাতটা ও স্পেশাল করে তুলবে, সুন্দর করে সাজো। ঘরটা পুরো সাদা দিয়ে রূপান্তর করে তুলল ইয়াসিবা। সাদা রং শুভ্রতা ও সততার প্রতীক। একে অপরের প্রতি স্বচ্ছতা বোঝাতে কিংবা নতুন সূচনার সঙ্গে যুক্ত করা হয় এই রঙ। আর ইয়াসিবা আর আফ্রিদ তো তাদের ভালোবাসার সংসারটার সূচনা করতে চাইছে আবারও। সাদা ফেরি লাইটগুলো যেন ঘরের সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিয়েছে। চারিদিকে একবার নজর বুলিয়ে নিল ইয়াসিবা, একদম পারফেক্ট। আফ্রিদ কতটা খুশি হবে, তার মনের মতো আজ সব কিছু সাজিয়েছে ইয়াসিবা। মাথায় একটা লাল ওড়না দিয়ে ঘোমটা দিয়ে বসলো। আফ্রিদের আসার সময় প্রায় হয়ে এসেছে। কাজ শেষে জলদি ফিরে আসে বাড়িতে আফ্রিদ। কেন যেন ইয়াসিবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। কেন যেন তার ইয়াসিবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে ইচ্ছে করে না। কেন যেন মন চায় মেয়েটাকে একেবারে বুকের মাঝে চাপটে ধরে রাখতে, যাতে কেউ তাকে ইয়াসিবা থেকে আলাদা করতে না পারে। বাড়িতে এসে এই ডাইনিংয়ে ইয়াসিবাকে না দেখে সুখ কুচকে ফেলে আফ্রিদ। কোথায় গেল মেয়েটা? প্রতিদিন তো এখানে অপেক্ষা করে তার জন্য। ইয়াসিবাকে আশেপাশে না দেখতে পেয়ে একজন সার্ভেন্টকে ডাক দেয় আফ্রিদ। সে এগিয়ে এসে বলে, জি বলুন ছোট স্যার। তোমাদের ম্যাম কোথায়? বিনিময়ে একটা চিরকুট এগিয়ে দেয় লোকটি আফ্রিদের দিকে। কিছুক্ষণ চিরকুটটার দিকে তাকিয়ে থেকে আফ্রিদ সার্ভেন্টকে চলে যেতে বলল। তারপর চিরকুটটা খুলে দেখে সেখানটায় গোটা গোটা অক্ষরে বেশ সুন্দর করে লেখা, খাবারটা খেয়ে ওপরে আসবেন, তার আগে নয়। নিচের গেস্ট রুম থেকে হাত মুখ ধুয়ে তারপর খেয়ে দিয়ে আসেন। আফ্রিদ চিরকুটটা পড়ে কতক্ষণ আশেপাশে তাকালো। তার বউ করতে চাইছেটা কি কে জানে। আফ্রিদ অত না ভেবে গেস্ট রুম থেকে হাত মুখ ধুয়ে ডিনার করে নিল। তারপর উপরে নিজের রুমের দিকে অগ্রসর হলো। তবে দরজায় আর একটা চিরকুট আটকানো। আফ্রিদ সেটা দরজা থেকে খুলে নিয়ে পড়ল। লেখা আছে, আমার হৃদয় হরণকারী, আমার স্বপ্ন পুরুষ, আজ যে এখন আমার স্বামী, সে কি জানে তার প্রিয়তমা তার জন্য অধীর আগ্রহে বসে আছে? সে কি জানে আজ তার প্রেয়সী তার শতদিনের ইচ্ছে পূরণ করতে চেয়েছে? আজ যে সে নিজেকে শুভ্রতা ঘেরা মোড়াকে মুড়িয়েছে নিজেকে, সে অপেক্ষায় আছে তার স্বামীর আদরে আলিঙ্গনের জন্য। এটি আপনার লাজুকতা। আফ্রিদ চিরকুটটা পড়তে তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। তার মানে তার বউটা তার জন্য অপেক্ষা করছে। তার মনে আছে আফ্রিদ তাকে বলেছিল শুভ্রতার প্রতীক সাদা দিয়ে তাদের ভালোবাসার প্রাপ্তির সূচনা হবে। আচ্ছা, তার প্রিয়তমা তো আজ তার জন্য সেজেছে। তাকে কেমন লাগছে দেখতে? নিশ্চয়ই আফ্রিদ তাকে দেখলে নিজের নিঃশ্বাস নিতে ভুলে যাবে। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকবে তার লাজুকতার মুখের দিকে। না, আর তাও শুয়েছে না। আফ্রিদ জলদি রুমের দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলো। অবাক হয়ে তাকালো। সে যা ভেবেছিল তার থেকেও অভাবনীয় লাগছে চারপাশ দেখতে। ব্যালকনির কাঁচ পুরোটা খোলা, সেখানে সাদা পাতলা পর্দা যা বাতাসে উঠছে। পুরো রুম জুড়ে ফেরি লাইট, আর সেগুলোর সাথে তাদের এক এক মুহূর্তের ভালোবাসাময় স্মৃতি। আর্টিফিশিয়াল সাদা ফুল দিয়ে এই রুমটা সাজিয়েছে, ফুল আর ফেরি লাইটে ভরা। বিছানার দিকে নজর যায় আফ্রিদের। তার চারপাশে যেন স্থির হয়ে আছে। এই যে তার প্রিয়তমা সাদা শাড়িতে নিজেকে সাজিয়েছে, মাথায় লাল ওড়না দিয়ে ঘোমটা দেওয়া, বিধায় মুখ দেখা যাচ্ছে না। পায়ে রক্তলাল আলতা দিয়ে রাগানো। সেখানে থম মেরে দাঁড়িয়ে থাকলো আফ্রিদ। ইয়াসিবা মুখ তুলে তাকালো ওড়নার ওপাশ থেকে। দেখা যাচ্ছে আফ্রিদ এক জায়গায় থম মেরে দাঁড়িয়ে আছে। মুচকে হাসলো ইয়াসিবা। সে জানে আফ্রিদ অবাক হয়েই থম মেরে আছে।
আস্তে করে বিছানা থেকে নেমে দাঁড়ায় ধীর পায়ে আফ্রিদের দিকে এগিয়ে আসলো। আলতো করে আফ্রিদের হাত ছুঁয়ে দিল ইয়াসিবা। ধীরে বলল, আমি সেজেছি আপনার মনের মতো, এবার আপনিও গিয়ে নিজেকে আমার মনের মতো সাজিয়ে আনুন। আফ্রিদ আস্তে করে বলে ওঠে, আমার যে এখন আমার লাজুকলতার মুখটা দেখার জন্য আমার মনটা আনচান করছে। সেটা তো এখন হবে না, আগে আমার আবদার পূরণ করতে হবে। ইয়াসিবার কথায় আফ্রিদ হালকা হেসে বলল। তবে মহারানীর কথাই শিরোধার্য হোক। ইয়াসিবা মিষ্টি একটা হাসি দিল। আফ্রিদ বিছানার উপর থেকে পোশাক নিয়ে ওয়াশরুমে গিয়ে পরে আসলো। ইয়াসিবা তাকিয়ে রইল আফ্রিদের দিকে। কতটা ভাগ্যবতী সে যে আফ্রিদকে নিজের স্বামী রূপে পেয়েছে। এই মানুষটার জন্য তো ইয়াসিবা হাসি হাসি মুখে নিজের জীবনটাও দিয়ে দিতে পারবে। এই যে লোকটার মুখে কি সুন্দর চমৎকার হাসি, সাদা পাঞ্জাবি পাজামা পরায় কতটা স্নিগ্ধ দেখাচ্ছে। এই যে এই রূপে তাকে দেখে ইয়াসিবার যে হৃদস্পন্দন বেড়ে গেছে, হাত পা মৃদু কাঁপছে। লোকটার চাহনি ভয়ানক, যা ইয়াসিবা নিতে পারে না। লজ্জায় পুরো শরীর তার নেতিয়ে আসে। জোরে জোরে শ্বাস নিয়ে ইয়াসিবা আফ্রিদকে পাশ কাটিয়ে চলে গেল। বারান্দার রেলিং ধরে বুকে হাত দিয়ে চোখ বুজে রইল সে। এই মুহূর্তে আফ্রিদের কাছে সে কিভাবে যাবে? লোকটার চোখের চাহনিতেই সে তো অর্ধেক শেষ। লোকটা ছুঁয়ে দিলে সে কিভাবে সইবে? নিশ্চয়ই সে শ্বাস আটকে মারা যাবে। ইয়াসিবাকে বারান্দা যেতে দেখে নিঃশব্দে হাসলো আফ্রিদ। নিশ্চয়ই তার লাজুকলতা লজ্জা নিবারণ করতেই ওখানে গিয়েছে। আফ্রিদ ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তুলে ইয়াসিবার পিছনে শব্দহীন পায়ে দাঁড়ালো। আফ্রিদ জানে ইয়াসিবা বুঝে গিয়েছে যে আফ্রিদ তার পেছনে এসে দাঁড়িয়েছে, তাও সে তাকাবে না, কারণ তার প্রেয়সী যে বড্ড লজ্জা। আর সে লজ্জা রাঙা মুখটা দেখার জন্যই তো আফ্রিদ পাগল প্রায়। আফ্রিদ মোহময় গলায় বলল, আমার কি সৌভাগ্য হবে না নিজের প্রিয়তমার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখার? আফ্রিদ তাকে পেছন থেকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে ফেলল। ইয়াসিবা কেঁপে উঠল আফ্রিদের ছোঁয়ায়। সে দ্রুত আফ্রিদের থেকে সরে এসে রুমে চলে যেতে চাইতেই আফ্রিদ তার হাত ধরে ফেলল। বলল, পালাও কেন লাজুকলতা? আর আমাকে কষ্ট দিও না, নিজের মুখোশটি একটু দেখাও। আপনার এই ঘোর লাগা কণ্ঠে আমাকে এসব বলবেন না প্লিজ। বুকের মাঝে হৃৎপিণ্ডটা এত জোরে কেঁপে ওঠে যে বোধহয় সেটা বেরিয়ে আসবে আমার বুক চিরে। আফ্রিদ হ্যাচকা টানে ইয়াসিবাকে নিজের কাছে নিয়ে আসলো। ইয়াসিবা নিজের দিকে তাকে আফ্রিদে সেই মাদকতাময় চাহনি সে নিতে পারবে না। এত লজ্জা? ইয়াসিবা চুপ। আচ্ছা বেশ, এখন আমি আমার লাজুকলতাকে দেখব। বলে আফ্রিদ আলতো হাতে ইয়াসিবার ঘোমটা ফেলে দিল। শ্বাস আটকে দাঁড়িয়ে রইল সে। অতি ভয়ানক, অত্যন্ত ভয়ানক। ইয়াসিবাকে এই রূপে দেখে আফ্রিদের সব যেন অচল হয়ে আসছে। চুলগুলো খোপা করা, সেখানে সাদা গোলাপ ফুল গেঁথে আছে। চেহারায় কোনো মেকআপ নেই, শুধু চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। হেঁটে যেন তার লাজুকলতার রূপ উপচে পড়ছে। আফ্রিদে কোনো সাড়া না পেয়ে ইয়াসিবা তাকায় তার দিকে। লোকটা তার দিকেই তাকিয়ে, চোখে মুখে তার মুগ্ধতা। তবে কি সে তার মন মতো করে নিজেকে সাজাতে পেরেছে? আফ্রিদ নিজের হাতটা দিয়ে ইয়াসিবার গাল ছুঁয়ে দিল। এই জাদুময় স্পর্শে ইয়াসিবার হৃদয় ভালো লাগায় ছেয়ে গেল। ইয়াসিবা দ্রুত আফ্রিদের বুকে ঝাঁপিয়ে পড়ল। মুখ লুকালো আফ্রিদের বুকে। আফ্রিদও ইয়াসিবাকে জড়িয়ে ধরে ওর কানের কাছে এসে ফিসফিস করে বলল, লাজুকলতা তুমি লজ্জা পেতে থাকো, আজ আমি তোমাকে আদরে সোহাগে তোমার লজ্জা ভাঙাবো। ইয়াসিবা পিঠ খামচে ধরল আফ্রিদের। লোকটার প্রতিটা কথা কাপড় ধুয়ে দেওয়ার মতো। আফ্রিদ ইয়াসিবাকে কোলে তুলে নিল। ধীর পায়ে রুমে গিয়ে বিছানা নিয়ে শুয়ে দিল। ইয়াসিবা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে চোখ বুজে রইল। আফ্রিদ আস্তে করে নিজের ভর ইয়াসিবার উপর ছেড়ে দিল। ইয়াসিবার মুখটা নিজের দিকে ঘুরে তাকিয়ে রইল অনেকক্ষণ। এই কাপা কাপা ঠোঁট দুটো দেখে আর অপেক্ষা করলো না আফ্রিদ। প্রিয়তমা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ইয়াসিবা বিছানার চাদর খামচে ধরল। আফ্রিদের হাত ব্যস্ত ইয়াসিবার পেটে বিচরণ করতে। আজ আর কোনো বাধা নেই। দুজন মানুষের মাঝে সকল বাধ্যবাধকতা দূর হয়ে যাবে আজ রাতে। মনের মিল তো সেই কবেই হয়েছিল, আজ না হয় দুটো দেহের মিলন ঘটল। ভালোবাসার এক অন্য রাজ্যে পাড়ি দিল। গভীর রাত, বারান্দার রেলিং ধরে দূর দূরান্তে দৃষ্টি স্থির ইয়াসিবার। এই অন্ধকার রাতের মাঝে সে কি দেখছে সে জানে না, তবুও তাকিয়ে থাকতে ভালো লাগছে। অন্ধকার নয়, চাঁদের আলোয় সবই দেখা যাচ্ছে। মৃদু বাতাস, বাগানের ডান সাইডে শিউলি ফুলের সুবাস ভেসে আসছে। মোহময় পরিবেশ। আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে ইয়াসিবার। আজ নিজের অস্তিত্ব জুড়ে স্বামী নামক মানুষটার ভালোবাসার পরশগুলো অনুভব করতে পেরেছে। ইয়াসিবার ভেতরটা কেঁপে উঠল আবার ওই মুহূর্তগুলো কল্পনা করে।
লজ্জা লাগা মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে চাঁদের আলোয়। পেছন ফিরে তাকায় ইয়াসিবা। আফিদ ঘুমাচ্ছে বিছানায়। কতটা নিষ্পাপ লাগছে তার স্বামীটাকে। এই মুহূর্তটার জন্য ইয়াসিবা কত প্রতীক্ষা করেছে। সে আর আফিদের সংসার হবে ছোট্ট একটা সংসার। সেখানে থাকবে শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। ইয়াসিবার ঠোঁটের করে প্রাপ্তির হাসি, আর সে ব্যস্ত চোখ বুজে আফ্রিদের ঘ্রাণ নিতে। হ্যাঁ, আফ্রিদের শরীরের ঘ্রাণ। এই যে সে এখন আফ্রিদের একটা টি শার্ট গায়ে দিয়ে আছে, সেখান থেকে আসছে কি মন মাতানো সেই ঘ্রাণ। টি শার্টটা আর একটু টেনে নাকের কাছে এনে লম্বা করে শ্বাস টেনে নেয় ইয়াসিবা। স্বামীর সোহাগে বুঝি এতই সুখ। ইয়াসিবা তো এত সুখে মরে যেতে ইচ্ছে করে। হালকা একটু নাড়াচাড়া করে পাশে হাত রাখতে কারো অস্তিত্ব টের না পেয়ে পাশটা ভালোভাবে হাত দিয়ে চোখ খুলে তাকায় আফ্রিদ। ভালোভাবে দেখে তার বউটা এখানে নেই। তাহলে গেল কোথায়? আস্তে করে উঠে বসে আফ্রিদ। রুমের চারিদিকে নজর বোলাতেই বারান্দায় একটা পরীকে দেখতে পায় সে। পরী, হ্যাঁ পরী তো, তার বউটা তো তার কাছে পরী। আফ্রিদ এক দৃষ্টিতে সে তাকিয়ে রইল। তার বউটার এই মোহময় রূপ দেখে যে আফ্রিদের আবারও নেশা লেগে যাচ্ছে। এই যে ওর টি শার্ট পরে আছে যা হাঁটুর থেকে একটু উপরে, আর টি শার্টটা ঢোলা হওয়ায় তার একপাশে কাঁধ দেখা যাচ্ছে। টি শার্টের হাতা কাঁধের নিচে পড়ে আছে বিধায় চাঁদের আলোয় ওর ফর্সা কাঁধটা জলজল করছে। আফ্রিদ ব্ল্যাঙ্কেটটা সরিয়ে আস্তে করে নেমে দাঁড়ায় বিছানা থেকে। তারপর ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় ইয়াসিবার পেছনে। তারপর আলতো হাতে জড়িয়ে নেয় নিজের প্রিয়তমাকে নিজের বাহুবন্ধনে। এদিকে কোমরে কারো হাতে স্পর্শ পেয়ে চোখ খুলে ইয়াসিবা। এটা যে তার আফ্রিদ সে ভালো মতোই জানে। সেও গায়ে সম্পূর্ণ ভর ছেড়ে দিল আফ্রিদের গায়ের উপর। আফ্রিদ ইয়াসিবার কানে ফিসফিস করে বলল, আমার টি শার্ট পরে আমাকেই পাগল করা হচ্ছে। অবশ্য এতে আমার কোনো প্রবলেম নেই। তোমাকে অনেক হট লাগে আমার টি শার্টগুলোতে। তুমি চাইলে আমার সামনে দিনরাত 24 ঘন্টা এগুলো পরেই থাকতে পারো, তবে শুধু আমার সামনে। এদিকে ইয়াসিবা পারে না মাটি খুঁড়ে তার মাঝে ঢুকে যেতে। সে তো ভুলেই গিয়েছিল যে ওর গায়ে আফ্রিদের টি শার্ট। সে আফ্রিদের হাত ছাড়িয়ে চলে যেতে নিতেই আফ্রিদ তার হাত ধরে ফেলে এবং আবার ওকে টেনে নিজের কাছে নিয়ে আসে। আফ্রিদ বলল, আমাকে নেশা লাগিয়ে দিয়ে এখন পালানো হচ্ছে বুঝি, কিন্তু আমি তো পালাতে দিব না। আফ্রিদ ইয়াসিবার গালে নিজের ঠোঁট দিয়ে স্লাইড করছে। এক পর্যায়ে ঠোঁটজোড়া গলার খাঁজে আসতেই সেখানে শব্দ করে চুমু খায় আফ্রিদ। কেঁপে উঠে নিজেকে আফ্রিদের বুকের মাঝে আরও লেগে গেল ইয়াসিবা। এই লোকটার ছোঁয়া ভয়ানক, একদম রক্ত হিম করে দেওয়ার মতো। আফ্রিদ কোলে তুলে নিয়ে ইয়াসিবাকে নিয়ে বিছানায় গিয়ে বসলো। ইয়াসিবা এখনও তার কোলে। আফ্রিদ নিজের আঙ্গুলগুলো ইয়াসিবার আঙ্গুলগুলোর খাঁচে পুড়ে দিল। তারপর ইয়াসিবার হাতে উল্টো পিঠে চুমু খেলো। ইয়াসিবা আফ্রিদের মুখের দিকে তাকিয়ে এই লোকটাকে আজ কতটা খুশি দেখাচ্ছে, যে খুশি দেখার জন্যই তো অতীতে ওইসব করেছিল। কিন্তু ও তো আর জানতো না যে তার ওইসব করাতেই তার প্রিয় এতটা কষ্ট পাবে। তবে যদি সে সত্যিটা জেনে যায়, এত কষ্ট করে এত সব করার পরেও সত্যিটা জেনে যায়, তবে কিভাবে সামলাবে সে আফ্রিদ? চিন্তা থেকে বেরিয়ে আসে আফ্রিদের কথা ইয়াসিবা। কি আছে তোমার মাঝে? হ্যাঁ এই মেয়ে, বলো না কি আছে? কেন আমি তোমার থেকে দূরে থাকতে পারি না এক মুহূর্ত? ইচ্ছে হয় তোমাকে একদম নিজের সাথে পিষে ফেলি। কি জাদু করলে বলো তো আমায়? ভালোবাসেন বলেই তো আমাকে কাছে যান। ইয়াসিবার কথায় আলতো হাসে আফ্রিদ। দুষ্টুমি স্বরে বলল, তুমি বুঝি চাও না আমাকে তোমার কাছে? সাথে নিজের চোখ জোড়া চেপে বন্ধ করে ফেলে ইয়াসিবা। লোকটা চরম অসভ্য। সে তো জানে তার বউটা কতটা লজ্জা পায়, এই জন্যই সে তাকে লাজুক লতাও ডাকে। তাও সে বারবার ইয়াসিবাকে লজ্জা দেয়। গালগুলো গরম হয়ে আছে ইয়াসিবার, সাথে লাল টকটকে। আফ্রিদ সেখানে আলতো করে একটা কামড় বসিয়ে দিল। হালকা ব্যথায় আর্তনাদ করে উঠে ইয়াসিবা। তারপর রাগান্বিত দৃষ্টিতে তাকায় আফ্রিদের ঠোঁটের কোণে দুষ্ট হাসি। মুহূর্তেই সব রাগ গলে পানি হয়ে গেল ইয়াসিবার। এই লোকটার সাথে একটু রাগ করতে পারে না ইয়াসিবা। ইয়াসিবার মুখ ফুলিয়ে কামড়ের জায়গায় হালকা করে ডলে বলল, এটা কি করলেন? কি করলাম? এই যে আমার গালে যা করলেন। আদর দিলাম আমার বউটাকে, বাঁকা হেসে বলল আফ্রিদি। এমন ভয়ানক আদর আমার চাই না। তাই? তাহলে তো আজ এই ভয়ানক আদরে স্পর্শ দিয়েই মাতিয়ে রাখবো তোমাকে। কথাটা বলেই আর এক মুহূর্তেও আফ্রিদ দেরি না করে ইয়াসিবাকে বিছানা শুয়ে দিল। ইয়াসিবা কিছু বলতে নেবে তার আগে ওর ঠোঁটে ঠোঁট বসিয়ে চুমু খেতে লাগলো আফ্রিদ। এদিকে ইয়াসিবা কতক্ষণ অবাক হয়ে রইল। পরক্ষণে আফ্রিদের ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিল সে। অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙে আফ্রিদের।
ঘুমো চোখে নিজের বুকে ঘুমন্ত ইয়াসিবাকে দেখে মুচকি হাসে আফ্রিদ। কাল রাতে সে ইয়াসিবাকে পুরোপুরি নিজের করে নিয়েছে। ওদের মাঝে আর কোনো দূরত্ব নেই। ভালোবেসে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে এক পবিত্র সম্পর্কে। ইয়াসিবার চুলগুলো ওর চোখ মুখে ঢেকে রেখেছে। আফ্রিদ আলতো হাতে তা সরিয়ে দিল। ইয়াসিবা হালকা নড়ে আরো যেন নিবিড়ভাবে আফ্রিদের বুকের সাথে লেপ্টে রইল। আলতো ইয়াসিবার গালে হাতে পরম যত্নে হাত বুলিয়ে দিয়ে আদরে ভাবে ডাকলো, বউ। ইয়াসিবা আফ্রিদের বুকের মাঝে মুখ লুকিয়ে পড়ল। ও বউ, উঠো, ভার্সিটিতে যাবে না? আজ তো নামাজটাও মিস গেল। সেটা তো আপনার জন্যই হয়েছে। ঘুমো কণ্ঠে ভেঙে ভেঙে বলল ইয়াসিবা। এদিকে ইয়াসিবার এমন ঘুমো কণ্ঠস্বর শুনে যেন এক মুহূর্তের জন্য আফ্রিদের হৃদস্পন্দন থেমে গেল। আফ্রিদ বলে উঠে, এমন ঘুমের রেশ কণ্ঠে কথা বলে আমাকে হার্ট অ্যাটাক করাতে চাও? চোখ জোড়া করে মুচকি হাসে ইয়াসিবা। তারপর আফ্রিদের বুকে চুমু খেলো। এদিকে আফ্রিদ তো থ হয়ে গেছে। সে কি স্বপ্ন দেখছে নাকি বাস্তব? মানে তার লাজুকলতা তাকে চুমু খেয়েছে, তাও নিজ থেকে। আফ্রিদ কত বড় চোখ করে তাকিয়ে থেকে বলল, এই আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? তুমি আমাকে চুমু খেয়েছো? মুহূর্তে ইয়াসিবা লাল নীল হয়ে গেল। এই লোকটা এমন কেন বুঝে না ইয়াসিবা। সে তো চুমুই খেয়েছে, সেটা এইভাবে বলার কি আছে? ইয়াসিবা ধুর, বলে উঠে যেতে নিতেই আফ্রিদ হাত ধরে নিল। কোথায় যাচ্ছ? কেন? ওয়াশরুমে, ভার্সিটিতে যাব। আফ্রিদ দুষ্ট হেসে বলল। একবার নিজের দিকে তাকাও। আফ্রিদের কথা ইয়াসিবা নিজের দিকে একবার তাকায়, আবার আফ্রিদের দিকে তাকে, চোখেতে নয়নে আবার নিজের দিকে তাকে বিদ্যুৎ বেগে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে আফ্রিদের বুকের মাঝে লুকিয়ে গেল। তা দেখে আফ্রিদ শব্দ করে হেসে দিল। হাসতে হাসতে আফ্রিদের চোখের কোণে পানিও এসে গেছে। ঘুমের চোটে ইয়াসিবা যে কিছু পড়েনি সেটা ভুলেই গিয়েছিল, আর সেটা দেখে আফ্রিদ হাসছে। আফ্রিদ হাঁপাতে হাঁপাতে বলে, এখন লজ্জা পাচ্ছ কেন? নিজের বোকামিতে এখন নিজেই কাবু হয়ে গিয়েছো। ইয়াসিবা ব্ল্যাঙ্কেটের নিচ থেকেই আফ্রিদের পেটে চিমটি কেটে দিল। ব্যথা পেয়ে আফ্রিদ বলল, চোরের মতো লুকিয়ে চিমটি কাটছো কেন? আপনি আস্ত একটা খবিশ বজ্জাত অসভ্য লোক। ইয়াসিবা ব্ল্যাঙ্কেটের নিচ থেকেই বলল। আফ্রিদ নিঃশব্দে হেসে ইয়াসিবাকে ব্ল্যাঙ্কেট সহ পাজা করে তুলে নিল। ভয় পেয়ে ইয়াসিবা চেঁচিয়ে ওঠে, কি করছেন কি আপনি? টেক ইট ইজি ওয়াইফি, আজ আমরা রোমান্টিক শাওয়ার নিব। প্রচুর রোমান্টিক শাওয়ার? আমি কোনো রোমান্টিক শাওয়ার নিব না। আপনি আমাকে নামান। হয় আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, না হয় আমাকে যেতে দিন। না, আগে আমি যাব না, তুমি দুজন একসাথে ফ্রেশ হবো। না। ইয়াসিবা চিৎকারে কোনো লাভ হলো না। আফ্রিদ তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দীর্ঘ 1 ঘন্টা গোসল নিয়ে বের হয়ে আসে এই দুজনে। ইয়াসিবা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছছে আর চোখে তাকাচ্ছে লোকটার দিকে, যে আপাতত রেডি হতে ব্যস্ত। তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে এই লোকটা কিছুক্ষণ আগে কি সব কাণ্ড করে এসেছে। হলো তোমার? ইয়াসিবা মুখ ভেঙচি কাটলো। মুখ ভেঙচি কাটছো কেন? আমার ইচ্ছা। ঠোঁটে এমন কামড় দিব না যে আর মুখ ভেঙচি কাটা কি খেতেও পারবে না। ইয়াসিবা উঠে এসে দাঁড়ালো আফ্রিদের সামনে। তারপর নিজের গলা থেকে ওড়নাটা সরিয়ে দিয়ে আফ্রিদকে বলল, আর কি কামড় দেবেন? হ্যাঁ, কামড়ে তো দিয়েছেনই, দেখেন কেমন হয়ে আছে। আজ আমাকে গলায় স্কার্ফ পেঁচিয়ে থাকতে হবে। আফ্রিদ তাকিয়ে দেখে আসলে ইয়াসিবার গলার অনেক জায়গায় কামড়ের দাগ স্পষ্ট, জায়গাগুলো নীল হয়ে আছে। আফ্রিদ বাঁকা হেসে ইয়াসিবাকে কোমর ঝুলিয়ে নিজের কাছে এনে মুহূর্তে ওর কামড়ের জায়গাগুলোতে নিজের ঠোঁটের স্পর্শ দিয়ে ইয়াসিবাকে ছেড়ে দিল। তারপর যেতে যেতে বলে, জলদি নিচে এসো, নাস্তা করে আমাকে হাসপাতালে যেতে হবে। আফ্রিদ চলে যেতে ইয়াসিবা চোখ মুখ কুচকে আফ্রিদকে মনে মনে ভয়ানক সব গালি দিল। তারপর নিচে নেমে আসলো। দেখে আফ্রিদ নাস্তা নিয়ে বসে আছে। ইয়াসিবা গিয়ে টেবিলের অন্য পাশে বসে পড়ল। তারপর অন্য একটা প্লেটে খাবার বেড়ে খেতে শুরু করে দিল। তা দেখে আফ্রিদ ভ্রু কুচকে বলল, এটা কি হলো? কি হলো? আমি খাচ্ছি, আপনিও খাওয়া শুরু করুন। রাগী কণ্ঠ ইয়াসিবার। আফ্রিদ হালকা কেসে উঠল। ভালোই লেগেছে মেয়েটা, এখন আর কিছু বললে প্রলয় এসে পড়বে। আফ্রিদ চুপচাপ উঠে এসে ইয়াসিবার পাশে বসলো। তারপর ইয়াসিবার চেয়ারটা টেনে নিজের মুখোমুখি করে ওকে খাইয়ে দিতে লাগলো। ইয়াসিবা ও কিচ্ছু বলল না, করুক, সে যত রাগ তবুও লোকটার হাতে খাওয়ার চান্স সে মিস করবে না। খাওয়া দাওয়া শেষে দুজন রওনা দিল তাদের উদ্দেশ্যে। ইয়াসিবার কলেজের সামনে গাড়ি থামাতেই ইয়াসিবা নেমে যেতে নেয়, কিন্তু তার আগে আফ্রিদ তার হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। তারপর ইয়াসিবা দুগালে হাত দিয়ে ওর কপালে চুমু খেলো। ইয়াসিবা পরম আবেশে চোখ বুজে নিল। আফ্রিদ বলল, নিজের যত্ন নিও, আর সমস্যা হলে আমাকে ফোন করিও। ইয়াসিবাও মুখটা উঁচু করতেই আফ্রিদ নিচ থেকে ঝুঁকে এলো। ইয়াসিবাও আফ্রিদের কপালে চুমু খেলো।
তারপর গম্ভীর স্বরে বলল, আপনিও নিজের খেয়াল রাখেন, আসছি। ইয়াসিবা ভার্সিটিতে ঢুকতেই আফ্রিদ গাড়ি পার করে নিজের হাসপাতালে চলে গেল। ঠোঁটে ঝুলছে তার মুগ্ধময় হাসি। ইবাদ আর আবিয়ার দিকে সন্ধিহান চোখে তাকিয়ে আছে ইয়াসিবা। এদিকে যুবথুবু হয়ে দাঁড়িয়ে আছে তারা। ইয়াসিবা গম্ভীর স্বরে বলল, কাহিনী কি তোদের দুটোর? কি কাহিনী দোস্ত, কি বলছিস? ভারী ইনোসেন্ট গলায় বলল আবিয়া। থাপড়িয়ে তোর দাঁত ছুটিয়ে ফেলবো যদি কথা ঘোরাবার চেষ্টা করিস, তাড়াতাড়ি বল। আমি বলছি ইয়াসিবা। ইবাদ বলে, হ্যাঁ জলদি বল। ফাঁকা ক্লাসরুমে তোরা দুজন কাছাকাছি কি করছিলি? আসলে আমি আর আবিয়া রিলেশনে আছি। কথাটা বলতে দেরি ইয়াসিবার এক দৌড়ে গিয়ে ইবাদকে জড়িয়ে ধরতে দেরি নেই। ইয়াসিবা খুশিতে লাফাচ্ছে আর ইবাদের গলা ধরে ঝুলছে। ওয়াও ওয়াও ওয়াও, এত তাড়াতাড়ি তোরা রিলেশনশিপে যাবে আমি ভাবিই নাই। তার মানে তুই সব জানতি যে ইবাদ আমাকে ভালোবাসে? আবিয়ার কথায় দাঁত কিলিয়ে হাসত ইয়াসিবা। বলল, মুহূর্তে আবিয়া রেগে দিল এক চিৎকার। ইবাদ তিয়া, তোর লগে ব্রেকআপ হারমু। তুই মর। তুই ইয়াসিবাকেও বলতে পারলি আমি তোর বেস্ট ফ্রেন্ড সাথে তুই আমাকে ভালোবাসিস, আর আমাকে বলতে পারলি না? ইবাদ কপাল চাপড়ে আফসোসের সুরে বলে ওঠে, এই জন্যই বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করতে নেই, মানে যদি আর থাকে না। কি বললি? রেগে বলল আবিয়া। কিছু না বেবি, তুমি না আমার কলেজে রাগ করে না। বলে ইবাদ আবিয়াকে ধরতে এলে আবিয়া সরে গিয়ে বলল, দূর হ হারামি, আমাকে ধরবি না। ইবাদ অসহায় গলায় বলল, আবিয়া, আমি এখন তোর বেস্ট ফ্রেন্ড না, আমি এখন তোর বিয়ে সাথে উঠবি হাজব্যান্ড, একটু তো সম্মান দে। তোর সম্মানের গুলি মারি, যাবা। ইয়াসিবা তুই কিছু বল। করুণ গলা ইবাদের। ইয়াসিবা এতক্ষণ হেসে কুটি কুটি হচ্ছিল। ইবাদের কথায় সে হাসতে হাসতে আবিয়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, দেখ আবিয়া তোকে ভালোবাসে সেটা তোকে বলেনি। হ্যাঁ আমি মানছি তার দোষ, কিন্তু তুই নিজেও তো বলিসনি, তাই না? তুই ঠিক যেই কারণে ওকে বলতি না, ও নিজেও ঠিক সেই কারণেই বলতো না। যদি ভালোবাসার কথা বলে তোর আর ওর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আর আমাকে ও কালকে বলেছে, আর আমি যেটুকু জানি আমি যাওয়ার পরেই ও তোকে প্রপোজ করেছে, রাইট? আবিয়া উপর নিয়ে মাথা ঝাঁকালো, মানে হ্যাঁ। ইয়াসিবা আবারও বলে, তাহলে সিম্পল, এখানে এত রিয়েক্ট করার কিছু নেই আবিয়া। আবিয়া ততক্ষণে গম্ভীর মুখে ইবাদের দিকে তাকিয়ে থাকলো। তারপর জোরে হেসে দিয়ে ইবাদকে এক সাইড থেকে জড়িয়ে ধরল। ইবাদও হেসে দিল। এদিকে ইয়াসিবা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, বাহ বাহ, আমি মিল করিয়ে দিলাম, এখন আমাকেই কেউ চেনে না। আবিয়া আর ইবাদ হেসে দিল। ইবাদ বলল, আজ ক্লাস করা লাগবে না, চল আজ আমি ট্রিট দেবো তোকে। ইয়াহু, দাঁড়া, আগে ওনাকে একটু ফোন দিয়ে নি, ওকে? বলে ইয়াসিবা ফোন লাগালো আফ্রিদের কাছে। আফ্রিদ ফোন রিসিভ করে বলল, কি ম্যাম, আজ এত খুশি, ব্যাপার কি? আপনি কি করে জানলেন? অবাক হয়ে বলল ইয়াসিবা। ম্যাম, কাইন্ডলি আমার হাসপাতালের 5 তলায় তাকান, সেখানে আপনার ইনোসেন্ট বরটা আপাতত দূর থেকে তার বউটার হাসি হাসি মুখ দেখছে। আফ্রিদের কথা ইয়াসিবা ঘাড় ঘুরিয়ে পাশের বিল্ডিংয়ে যেটা আফ্রিদের হাসপাতাল সেদিকে তাকায়। ভালোভাবে তাকিয়ে দেখে আফ্রিদ তার ক্যাবিনের ব্যালকনির কাজটা পুরো খুলে রেখেছে, আর সেখানে দাঁড়িয়ে থেকে সেই ইয়াসিবাকে দেখছে। ইয়াসিবা মুখ ফুলিয়ে বলল, আমাকে দেখে আপনি কি করবেন? আমার বউটার মুখটা দেখলে যে আমার কি পরিমাণ সুখ অনুভূত হয় তা যদি আমার বউটাকে বোঝাতে পারতাম। হয়েছে, পাম মারা লাগবে না। আমি এখনো রেগে আছি আপনার উপর। আল্লাহ বলে কি, এখনো রেগে আছে আমার বউটা? হ্যাঁ, সকালে আপনি যে কাণ্ড করেছেন আমি রাখবো না। আচ্ছা, রাতে এসে সব রাগ আদরে সোহাগে ভ্যানিশ করে দিব। আপনি আস্ত একটা অসভ্য। লাজুক কণ্ঠে বলল ইয়াসিবা। হ্যাঁ আমি জানি। হেসে বলল আফ্রিদ। আচ্ছা শুনুন না, হ্যাঁ বলুন না। আমি না ইবাদ আর আবিয়ার সাথে রেস্টুরেন্টে যাব। ইবাদ আমাকে ট্রিট দেবে। কিসের ট্রিট? কুচকে বলল আফ্রিদ। আবিয়া অ্যান্ড ইবাদ আর ডেটিং ইজ আদার। খুশি কণ্ঠে বলল ইয়াসিবা। ও আচ্ছা, তাই তো বলি ম্যাডাম এত খুশি কেন? আফ্রিদ বলল, যাব। ম্যাডাম যখন যেতে চাই আমি না করি কিভাবে? না হলে যে বউটার আরও রেগে যাবে, তারপর এত এত রাগ ভাঙানো তো আমার জন্য মুশকিল। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। খুশিতে বলে উঠি ইয়াসিবা। শুনো, যেতে তো দিচ্ছি, তবে সবসময় ইবাদের সাথে থাকবে। ইবাদের সাথে যাবে বলেই আমি যেতে দিচ্ছি, না হলে দিতাম না। তবুও নিজের দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা তাহলে রাখছি। ভালোবাসি ইয়াসিবা। চোখ বুজে ফেলল ইয়াসিবা। যতবার আফ্রিদের মুখে এই কথাটা শুনে তার যেন সারা শরীর এক অন্যরকম ভালো লাগায় ছেয়ে যায়। আমিও ভালোবাসি বলেই ফোন রেখে দিল ইয়াসিবা। তারপর ইবাদ আর আবিয়ার সাথে রেস্টুরেন্টে চলে গেল।
রেস্টুরেন্টে পৌঁছে ইবাদ একটা ওয়েটারকে ডাক দিল। ওয়েটার আসতে ইবাদ বলে, ইয়াসিবা অর্ডার কর। আচ্ছা দাঁড়াও, করছি। ইয়াসিবা মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে দিল। ওরা গল্প করার মাঝে ওয়েটার খাবার নিয়ে আসলো। কোল্ড কফি দেওয়ার সময় ভুলবশত সেটা ইয়াসিবার গায়ের উপর পড়ে যায়। ওয়েটার ভয় পেয়ে বলল, সরি স্যার, ম্যাম আমি খেয়াল করিনি, আই এম সো সরি। ইয়াসিবা ড্রেস ঝাড়তে ঝাড়তে বলে, ইটস ওকে, ভুল মানুষের দ্বারাই হয়, আপনি যান। ওয়েটারটা আবারও সরি বলে চলে গেল। আবিয়া বলে, ইস দোস্ত, ড্রেসটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি ওয়াশরুম থেকে আসছি। আমিও যাই তোর সাথে, চল। আরে না, তোরা বস, আমি যাবো আর আসবো। আর ইউ শিওর? আরে হ্যাঁ, চিল, আমি আসছি। সাবধানে যাস। ইয়াসিবা মুচকে এসে ওয়াশরুমে চলে গেল। স্যার আমার কাজ শেষ। সেই ওয়েটারটা হেসে বলল, ওয়েল ডান, এই নাও তোমার পেমেন্ট। বলি একটা লোক কতগুলো টাকা দিল ওয়েটারকে। ওয়েটারটা টাকা নিয়ে চলে গেল। এদিকে সেই লোকটি বিশ্রী হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, ইয়াসিবা তোমাকে এইবার আমার থেকে কে বাঁচাবে সুইটহার্ট? 3 বছর আগে আমাকে থাপ্পড় মারার মজা বুঝবে, তোমাকে তো এইবার আমি ছাড়ছি না। বলেই লোকটাও ওয়াশরুমের দিকে যেতে লাগলো। এদিকে ওয়াশরুমে এসে নিজের জামাটা পরিষ্কার করছে ইয়াসিবা। উফ, কি যে হলো, পুরো ড্রেসটাই খারাপ হয়ে গেল। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে, এই ড্রেস পরে বসে থাকা পসিবল না। নিজে নিজে এই কথাগুলো বলে ব্যাগ নিয়ে বের হতে গিয়ে সে যেন পাথর হয়ে গেল। তার সারা শরীর বরফের ন্যায় জমে গেল। আবার সেই ভয়ানক অতীত তার সামনে। আবার কেন কেন তার সাথেই কেন এমনটা হয়? আবার কেন অতীতগুলো তার জীবনে আসছে? সে কি একটু সুখে থাকতে পারবে না? তার কপালটা তো খারাপ কেন? যখনই তার জীবনে সুখ নামক পাখিটি এসে ধরা দেয়, ঠিক তখনই দুঃখ নামক তীরটা এসে সেই পাখিটিকে হত্যা করে ফেলে। ইয়াসিবার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। তা দেখে সামনে থাকা ব্যক্তিটা বিকট হেসে বলল, কি সুইটহার্ট, আমাকে দেখে বুঝি খুশি হরে? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমরা যে একে অপরকে কত ভালোবাসতাম, ভুলে গেলে? ইয়াসিবা ভয়ার্ত চোখে তাকিয়ে নিল স্রেফ। ব্যক্তিটি বাঁকা হেসে ইয়াসিবার দিকে আগাতে লাগলো। ইয়াসিবা তাকে আগাতে দেখে ভয় পেয়ে পেছাতে লাগলো। যখন একেবারে ওয়াশরুমের দেয়ালে পিঠ থেকে গেল, তখন ইয়াসিবা শব্দ করে কেটে দিল। ব্যক্তিটি জলদি ইয়াসিবার কাছে এসে ওকে ধরতে গেলে ইয়াসিবা সাইড কেটে সরে যায়। ব্যক্তিটি অভিনয়ের মতো করে বলে, আরে আরে কাছো কেন কাঁধেরা? তুমি তো আমাকে ভালোবাসো তাই না? আসো আমার কাছে আসো। ইয়াসিবা কাঁদতে কাঁদতে পিছিয়ে গেল। ইয়াসিবা ভয়ে কাঁদতে কাঁদতে বলে, কেন আবার এসছেন? প্লিজ চলে যান, আমি একটু সুখ চাই। প্লিজ আফ্রিদের সাথে আমাকে একটু সুখে থাকতে দিন প্লিজ। তা তো হচ্ছে না বেবি। বলে ব্যক্তিটি ইয়াসিবার মুখে রুমাল চেপে ধরল। রুমালে অজ্ঞান করার ওষুধ লাগানো ছিল, তাই ইয়াসিবা চোখে সব খোলা দেখতে লাগলো। চোখ বোঝার আগে সে অস্ফুট স্বরে বলে ওঠে, আকাশ, কাজটা ভালো করলেন না, আমার আফ্রিদ ছাড়বে না আপনাকে। ইয়াসিবা অজ্ঞান হয়ে পড়ে গেল। রেস্টুরেন্টের প্রতিটা কোণায় তন্ন তন্ন করে ইয়াসিবাকে খুঁজে বেড়াচ্ছে আফ্রিদ, কিন্তু তার ইয়াসিবা কোথাও নেই। একসময় খুঁজে না পেয়ে চেয়ারে ধপ করে বসে পড়ে আফ্রিদ। এবার এগিয়ে সে অনুতপ্ত গলায় বলল, আই এম সরি ভাইয়া, সব আমার জন্য হয়েছে, আমি ওর খেয়াল রাখতে পারিনি, আমায় ক্ষমা করুন ভাইয়া। এবাদের কথায় চোখ তুলে তাকায় আফ্রিদ। চোখ দুটো তার লাল টকটকে হয়ে আছে। এখনই বুঝি রক্ত ঝরবে চোখ থেকে, এমন অবস্থা। ইবাদ ভয় পেয়ে গেল, বলল, ভাইয়া আপনি ঠিক আছেন? আমাকে ক্ষমা করুন ভাইয়া। আফ্রিদ উঠে দাঁড়ালো, অত্যন্ত ঠান্ডা গলায় বলল, তোমার কোনো দোষ নেই ইবাদ, যা হওয়ার হয়েছে। এখন আমাদের এটা খুঁজে বাহির করতে হবে যে এসবের পিছনে আসলে কে। আর একবার যদি আমি তাকে ধরতে পারি, আই সোয়ার জ্যান্ত মাটিতে পুঁতে দিব তাকে। লাস্ট কথাটা চোয়াল শক্ত করে বলল আফ্রিদ। আমাদের এখন সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, চলো ইবাদ। বলেই ধূপধাপ পা ফেলে চলে গেল আফ্রিদ। আফ্রিদকে ইবাদ আর আবিয়াই ফোন করে এখানে এনেছে। আসলে তারা ইয়াসিবাকে অনেকক্ষণ যাবৎ না আসতে দেখে আবিয়া গিয়ে ওয়াশরুমে চেক করে দেখে সেখানে কেউ নেই। এই কথা ইবাদকে বলাই ইবাদ রেস্টুরেন্টে ম্যানেজারকে নিয়ে পুরো রেস্টুরেন্ট চেক করে, কিন্তু কোথাও ইয়াসিবাকে না পেয়ে তারা আফ্রিদকে কল করে। আর ইয়াসিবাকে পাওয়া যাচ্ছে না শুনে তাই বিদ্যুৎ ব্যাগে সেখানে এসে হাজির হয়েছে আফ্রিদ। এসেই সে কি পাগলামি, পুরো রেস্টুরেন্ট মাথায় উঠিয়ে ফেলেছে। চোখ জোড়া আস্তে আস্তে খুলে তাকায় ইয়াসিবা। মাথাটা প্রচুর ব্যথা করছে তার। হালকা করে নড়ে উঠতে সে বুঝতে পারে তার হাত পা মুখ সব বাঁধা, আর তাকে মেঝেতে ফেলে রাখা হয়েছে। সেও ইয়াসিবা চিৎকার করতে পারছে না। চোখে অশ্রুগুলো অবিরাম ঝরতে লাগলো। কোন বিপদে পড়লো সে? আল্লাহ তাআলা কেন তার আফ্রিদের সাথেই এমনটা করে?
কী বা করেছিল তারা? ভালোই তো বেশি ছিল একে অপরকে। তাহলে হঠাৎ কারো পায়ের আওয়াজ পেতেই দ্রুত চোখ জোড়া বদ্ধ করে ফেলে সে জানে তাকে যদি সজাগ দেখে তাহলে হয়তো অনেক খারাপ কিছু হতে পারে। তাই সে চোখ বন্ধ করে রইল। রুমে প্রবেশ করে এই মেঝেতে তাকায় আকাশ, দেখে ইয়াসিবা এখনো অজ্ঞান। আকাশ বলল, এর তো দেখি এখনো জ্ঞান ফেরে রে। এর মুখে পানি ছুঁড়ে মারো, অনেক জ্বালিয়েছে, এইবার এর শেষ হবেই হবে, ওকে মরতেই হবে। পাশ থেকে পৈশাচিক হাসি দিয়ে বলল কায়া চৌধুরী। না, থাকুক, ঘুমাক, এই তো শেষ ঘুম, এরপর তো আর পারবে না, চিরতরই তো ওকে ঘুমের রাজ্যে পাঠিয়ে দেব। ঠিক বলেছ আকাশ, একে এবার আর বাঁচতে দেওয়া যাবে না। 3 বছর আগে অনেক প্ল্যান করে ওকে আফ্রিদের জীবন থেকে সরিয়েছি, কিন্তু এইবার চিরতরে ওকে সরাতে হবে। আমার এত কষ্ট, এত প্ল্যান সব বিফলে গিয়েছে। আফ্রিদ সেই ওকেই বিয়ে করেছে, কিন্তু আর না, এই রাস্তার টোকাইয়া মেয়েকে আমি কিছুতেই আফ্রিদের বউ মানতে পারবো না। আর এখন তো ওর বিশাল সম্পত্তি মালিক, ওকে মেরে ফেললে সেই সব সম্পত্তি আফ্রিদের হয়ে যাবে, আর ও মরলে আফ্রিদ এমনিতেই ভেঙে পড়বে। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি ওর সব সম্পত্তি আমার নামে করে নেব, তারপর আফ্রিদকেও মেরে ফেলবো, আর এমন মৃত্যু দেব যাতে সবাই ভাববে মানসিক চাপ সহ্য করতে না পেরে ডাক্তার আফ্রিদের মৃত্যু হয়েছে। বলে অট্টহাসিতে ফেটে পড়ল কায়া চৌধুরী। আপনার প্ল্যান কিন্তু ফল যায়নি। 3 বছর আগে যদি ইয়াসিবা মরেই যেত, তাহলে এত সম্পত্তি আমরা পেতাম কিভাবে? একদিক দিয়ে ভালোই হয়েছে। শয়তানি হাসি আকাশের ঠোঁটে। হ্যাঁ, ঠিক বলেছ, এর সম্পূর্ণ ক্রেডিট তোমার আকাশ। থ্যাঙ্কস ম্যাম। কিন্তু আমার একটা বিষয় ভয় লাগছে। চিন্তিত কণ্ঠ কায়া চৌধুরী। কি? ভ্রুকুচকে বলল আকাশ। আফ্রিদ কিন্তু অনেক চালাক, আমার চিন্তা এই নিয়ে যে ও সব জেনে ফেললে সব ধ্বংস করে দেবে। আরে টেনশন করেন না ম্যাম, আমি এমন কোনো চিহ্নই রাখিনি যেটা দিয়ে ও বুঝবে। তাই যেন হয় আকাশ। আকাশ আর কায়া চৌধুরী এক পলক ইয়াসিবার দিকে তাকিয়ে চলে গেল। ওরা যেতেই চোখ খুলে তাকায় ইয়াসিবা। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এতদিন সে ভাবতো আফ্রিদকে কায়া চৌধুরী অনেক ভালোবাসে, আর সেই জন্যই একটা এতিম অনাথ মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মানতে পারবে না, সেই জন্যই ওসব করেছিল। কিন্তু এখানে তো প্ল্যান অন্য। মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? সামান্য সম্পত্তির জন্য এত জঘন্য কাজ করলো তারা। আরে তারা যদি একবার বলতো যে তারা সম্পত্তির জন্য এসব করছে, তাহলে ইয়াসিবা আর আফ্রিদ দুজনেই হাসি মুখে তা দিয়ে দিত। তবুও তো ওরা একটু সুখে থাকতে পারতো। না, আর কিছু ভাবতে পারছে না ইয়াসিবা। চোখের জলে ঝাপসা দিচ্ছে সে। তার এটা ভেবে কান্না পাচ্ছে। আফ্রিদ যদি এইসব সত্যি জেনে যায়, তাহলে সে একেবারেই ভেঙে গুড়িয়ে যাবে। সামলানো অনেক কষ্ট হয়ে যাবে তাকে। মানুষ ঠিকই বলে, সৎ বা কখনো আপন মায়ের জায়গা নিতে পারে না। আফ্রিদ যদি জানতে পারে কায়া চৌধুরী তার আপন মা না, তাহলে ওর যে কি হবে? ইয়াসিবা মাথা ব্যথায় ছেড়ে যাচ্ছে। এসব আর ভাবতেই পারছে না। এই কষ্টগুলো তো ও গত 3 বছর আগে থেকেই সহ্য করে আসছে। আর কত সহ্য করবে? আর কত? কান্নায় ভেঙে পড়লো ইয়াসিবা। সিসিটিভি রুমে দাঁড়িয়ে আছে আফ্রিদ। ইবা দাঁড়াবে। ম্যানেজার তাদের সিসিটিভি ফুটেজে দেখাচ্ছে। হঠাৎ আফ্রিদ চেঁচিয়ে উঠল, স্টপ দেয়ার, এখানেই প্রবলেম। এই ওয়েটারটাকে আমার সামনে হাজির করো। আসলে তখন যে ওয়াটারটা ইয়াসিবার গায়ে কোল্ড কফি ফেলে দিয়েছিল, সেই ওয়েটারটাকেই আনতে বলছে। এবার বলে উঠল, কিন্তু ভাইয়া, ওই ওয়েটার তো কিছু করেনি, ওটা ভুলই হয়েছিল। আফ্রিদ গম্ভীর স্বরে বলল, না ইবাত, এটা ভুলবশত না। এখানে ভালোভাবে খেয়াল করলেই বোঝা যাচ্ছে যে সে ইচ্ছে করে কোল্ড কফিটা ফালিয়েছে। খেয়াল করে দেখো তুমি। ইবাদা আবিয়া ফুটেজটা ভালো করে দেখল। আবিয়া জোরে বলে ওঠে, আসলে ভাইয়া আপনি ঠিক বলেছেন। আফ্রিদ ম্যানেজারকে বলল, আপনার এতটা ইরেসপন্সিবল কিভাবে হন? এই আপনাদের সিকিউরিটি সিস্টেম। আমি পুলিশে দিব সবাইকে যদি আমার ইয়াসেবার কিছু হয়ে যায়। ম্যানেজার মুখটা কাচুমুচু করে বলল, সরি ম্যাম, আমরা বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে সেই ওয়েটারের কাছে নিয়ে যাই, আসুন। ম্যানেজার আফ্রিদকে নিয়ে গেল সেই ওয়েটারের কাছে। ওয়েটাররা সবাই তখন এক জায়গায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। আফ্রিদ সোজা গিয়ে সেই ওয়েটারটার কলার চেপে ধরে নাক বরাবর একটা খুশি মারল। ওয়েটারটা ছিটকে পড়ে গেল। আফ্রিদ আবার গিয়ে মারল, চিল্লিয়ে বলল, বলো আমার ইয়াসিবা কোথায়? বলো, না হলে আমি তোকে মেরেই ফেলবো। বলে আবারও মারতে লাগলো। স্যার আমি জানি না, স্যার আমি কিছু জানি না।
গঙ্গাতে গঙ্গাতে বলল ওয়েটার। বলবি না তাই না, বলবি না ইবাদ? আফ্রিদের ডাকে ইবাদ বলে, জি ভাইয়া। পুলিশকে ইনফর্ম করো, জেলে গিয়ে শক্ত ডান্ডার বাড়ি খেয়ে ও সব বলবে। পুলিশের কথা বলতেই ওয়েটারটা ভয়ে জড়সড় হয়ে গেল। 7-5 না ভেবেই কাঁদতে কাঁদতে বলে, আমি বলবো স্যার, আমি বলবো, প্লিজ আমাকে জেলে দিবেন না স্যার। বল তাড়াতাড়ি। স্যার লোকটার নাম আমি জানি না, তবে লোকটা আমাকে 50,000 টাকার অফার করেছে। বলেছে ওই ম্যামের গায়ে জুস ঢেলে দিতে পারলে আর ম্যাম ওয়াশরুমে গেলে তাকে কৌশলে যেন লেডিস ওয়াশরুমে আমি ঢোকার ব্যবস্থা করে দেই, আর ম্যাম অজ্ঞান হলে তাকে যেন হেল্প করি ম্যামকে ওনার গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। ওয়েটারের কথায় আফ্রিদের রাগ যেন আরও বেড়ে গেল। ওকে সে বিকট এক থাপ্পড় দিল ওয়েটারটাকে, বলল, গাড়ির নাম্বার মনে আছে? জলদি বল, না হলে। বলছি স্যার। ওয়েটারটা আফ্রিদকে গাড়ির নাম্বার বলে দিল। ততক্ষণে পুলিশ এসে হাজির। এবারেই কল করেছিল পুলিশকে। পুলিশ এসে ওয়েটারটাকে ধরে ফেলল। আফ্রিদ রাগে থরথর করে কাঁপছে। আমার ইয়াসিবার কিছু হলে তাকে আমি জানে শেষ করে দিব, আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। ইয়াসিবার সারা শরীর ব্যথা করছে। অনেকক্ষণ এভাবে বেঁধে থাকায় এই অবস্থায় সে চেষ্টা করছে কোনো রকম একটু উঠে বসতে, কিন্তু তাও পারছে না। এরই মাঝে রুমে প্রবেশ করলো কায়া চৌধুরী। ইয়াসিবাকে এমন অবস্থায় দেখতেই সে হেসে দিল। ইয়াসিবা চট করে তাকায়, চাইতেও কিছু বলতে পারছে না সে। কায়া চৌধুরী বলল, আহারে মা, কষ্ট হচ্ছে? কি আর করার বলো, শাশুড়ি মায়েরা একটু দজ্জাল টাইপেই থাকে, তুমি তো জানোই। তবে আমি কিন্তু অতটাও খারাপ না, তোমাকে আমি তোমার শেষ ইচ্ছা বলার সুযোগ অবশ্যই দেব। কায়া চৌধুরী ইয়াসিবার সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। তারপর ইয়াসিবার মুখের ট্যাপটা এক টানে খুলে দিল। ব্যথায় আর্তনাদ করে উঠে ইয়াসিবা। তা দেখে কায়া চৌধুরী বলল, আহারে ব্যথা পেলে? আই অ্যাম সরি। হ্যাঁ, আমি তো তোমার মা বলো, শাশুড়িরা তো মাই হয়, তাই না? ইয়াসিবা ঘৃণা ভরা গলায় বলে, আপনি কারোর মা হওয়ার যোগ্য না। আপনি নিকৃষ্ট, জঘন্যতম একজন মহিলা। আপনাকে মা বললে মা শব্দটাকে অপমান করা হবে। আল্লাহ এই জন্যই হয়তো আপনাকে মাতৃত্বের স্বাদ নিতে দেননি, এই জন্যই আপনি কখনো মা হতে পারেননি। ইয়াসিবার কথায় কায়া চৌধুরী ইয়াসিবাকে জোরে একটা থাপ্পড় মারল। বলল, যত বড় মুখ নয় তত বড় কথা, তুই মরবি, খুব বাজেভাবেই মরবি। ইয়াসিবাকে আবারও ধাক্কা মেরে চলে গেল কায়া চৌধুরী। ইয়াসিবা কেঁদে দিয়ে বলল, আফরিদ, আপনি কোথায়? আমাকে নিয়ে চলুন এখান থেকে। আপনার লাজুকতার যে বড্ড কষ্ট হচ্ছে আফরিদ। কায়া চৌধুরী থাপ্পড় দেওয়ায় ইয়াসিবার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আবারও ধাক্কা দেওয়ায় দেয়ালে গিয়ে বাড়ি খায় ইয়াসিবা। কপালতে তো প্রচণ্ড চোট পায়, যার ফলে আবারও জ্ঞান হারায় ইয়াসিবা। ইয়াসিবাকে একটা চেয়ারের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে। ওর হাত পা তখনও বাঁধা, গলায় দড়ি পেঁচানো আর দড়িটা ঝুমর বাতির সাথে লাগানো। ইয়াসিবা একটু কাঁদছে না। ওর বিশ্বাস ওর আফ্রিদ আসবেই ওকে বাঁচাতে, সেই ভরসাতেই আছে ও। কায়া চৌধুরী বললেন, কি মরণের ভয় নেই তোর? যে একটু পরেই ইনলালিল্লাহ হয়ে যাবে, তবুও চোখে মুখে এত তেজ? ইয়াসিবা তাচ্ছিল্য হেসে বলল, আমি মরণকে কেন ভয় পাবো? মরণকে ভয় পেলে 3 বছর আগেই মরে যেতাম। ভয় পাই না বলেই বেঁচে আছি। এত বড় কথা? চেয়ারটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলেই তো রশিতে ঝুলে পড়বি। আমি ভয় পাই না। কায়া চৌধুরী রেখে ইয়াসিবার চেয়ার ধাক্কা দিতে যাবে, আর তখনই আফ্রিদ পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। বাইরে যত পাহারা ছিল তাদের নিঃশব্দে মেরে ওরা ভেতরে প্রবেশ করেছে, বিধায় ওরা টের পায়নি। অফিসার জোরে বলল, Shut up, dear. You are now under arrest, Mrs. কায়া চৌধুরী ঘুরে তাকায়, চোখে মুখে তার রাগ স্পষ্ট। সে রেগে বলল, এক পাও কেউ নড়াবে তো আমি চেয়ারটা ধাক্কা দিয়ে ফেলে দেবো। ইয়াসিবা আফ্রিদের দিকে তাকিয়ে আছে। সে কেমন অদ্ভুতভাবে কায়া চৌধুরীকে দেখছে, যেন কত বড় একটা ঝটকা পেয়েছে। আফ্রিদ কাপা গলায় ডাকলো, মা। কায়া চৌধুরী হুঙ্কার দিয়ে উঠল, চুপ! কিসের মা? হ্যাঁ, কিসের মা? আমি তোকে জন্ম দেইনি, আমি তোর মা না। তোকে তো আমি সহ্যই করতে পারি না। শুধু সম্পত্তির জন্যে তোকে এতদিন এত ভালোবাসা দেখিয়েছি। আফ্রিদ ধরা গলায় বলল, এভাবে আমাকে কষ্ট কেন দিলে মা? তুমি একবার শুধু বলতে যে আফ্রিদ, আমি তোর সব প্রপার্টি চাই, আমি খুশি খুশি দিয়ে দিতাম। মা, আমার সাথে এত বড় প্রতারণা কেন করলে? আমাকে কি একটু ভালোবাসনি মা? তুই আমার গর্ভের সন্তান না যে তোর জন্য আমার মায়া মমতা লাগবে? আমি তোমাকেই মা ডেকেছি আর ডাকবো। তুই শুধু একবার বলো তুমি এসব কিছুই করনি, ইচ্ছে করে তোমাকে ফাঁসিয়েছে এই আকাশ। আকাশ এবার ইয়াসিবার চেয়ারটা হালকা কাত করে দিল, ফলে রশিতে টান লাগাই ইয়াসিবার গলায় ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠল। তা দেখে আফ্রিদ বলল, না প্লিজ, ওকে কিছু করো না প্লিজ। আকাশ রেগে বলল, আমি ইনাকে ফাঁসিয়েছি। আরে ইনি সব কিছুর মাস্টার মাইন্ড।
3 বছর আগের ঘটনা সহ প্রতিটা পদক্ষেপে এই কায়ার রসয়তা। হাফিজ কথাগুলো ঠিক হজম করতে পারছে না, কেমন যেন সবকিছু ঝাপসা দেখছে। এতদিন যাকে নিজের মা বলে ভাবতো সে নাকি তার মা না, তাকে জন্মই দেয়নি। হাফিজ কিছুই মানতে পারছে না। সে থপ করে মাটিতে বসে পড়ল। ইয়াসিবা চিল্লিয়ে উঠল। আফরিন, এতক্ষণ আবিয়া পুরো পরিস্থিতি ভালোভাবে দেখছিল। সবাই কায়া আর আকাশ যখন আফ্রিদের সাথে ব্যস্ত, এই সুযোগে সেই বাদকে নিয়ে আকাশ আর কায়া চৌধুরীকে জাপটে ধরে ফেলল। ইবাদ আকাশকে টেনে হিঁচড়ে পুলিশের কাছে ছুড়ে মারল। পুলিশ সাথে সাথে আকাশকে ধরে ফেলল। এদিকে কায়া চৌধুরীকে আবিয়া কোনো মতে ধরে রাখতে পারছে না, যার ফলে কিছু লেডিস কনস্টেবল এসে আবিয়াকে হেল্প করলো। লেডিস কনস্টেবল কায়া চৌধুরীকে নিয়ে যেতে লাগলো। কায়া চৌধুরী ছিটকে সরে আসে, তারপর বলে, কনস্টেবল দৌড়ে এসে ওকে ধরার আগে কায়া চৌধুরী ইয়াসিবার চেয়ারে লাথি দিয়ে সরিয়ে দেয়। ইয়াসিবা চিৎকার করে ওঠে। আফ্রিদ বলে। ইয়াসিবা চিৎকারে আফ্রিদ তাকায় উপরে। এতক্ষণ ও একটা ভ্রমে ছিল। ইয়াসিবা দড়িতে ঝুলতে দেখে আফ্রিদ দ্রুত দৌড়ে এসে ইয়াসিবার পাটা ধরে উঁচু করে ধরলো। এবার জলদি চেয়ারটা দাঁড় করে তার উপর নিজে দাঁড়িয়ে ইয়াসিবার দড়ি কেটে দিল। দড়ি কাটার পরেই ইয়াসিবা পড়ে যেতে নিতেই আফ্রিদ সাথে সাথে ওকে নিজের সাথে আঁকড়ে ধরে। ইয়াসিবা কাশছে। আফ্রিদ ইয়াসিবাকে নিজের বুকের সাথে চেপে ধরে পড়ল। ইয়াসিবা, তুমি ঠিক আছো? কোথায় লেগেছে আমায় বলো জান, কষ্ট হচ্ছে জান? ইয়াসিবা আফ্রিদকে ধরে হু হু করে কেঁদে দিল। আফ্রিদ ও ইয়াসিবাকে নিজের বুকের মাঝে চাপটে ধরল, বলল, ইয়াসিবা, আজ তোমাকে বলতে হবে কি হয়েছিল 3 বছর আগে। আমাকে জানাও, সত্যিটা বলো ইয়াসিবা। অতীত। ইয়াসিবা আর আফ্রিদ একে অপরকে ভালোবাসতো 2 বছর ধরে। ইয়াসিবা একটা অনাথ আশ্রমে থাকতো, আর সেখানে আফ্রিদ আর তার কিছু বন্ধুরা এতিমখানায় বাচ্চাদের বিনা পয়সায় চিকিৎসা দিতে আসছিল। তখন আফ্রিদ মাত্র মেডিকেল স্টুডেন্ট ছিল, এই টুকটাক চিকিৎসা করতে জানতো। মেডিকেল থেকেই তাদের এখানে আনা হয়, আর সেখানে ইয়াসিবাকে দেখে আফ্রিদ তাকে ভালোবেসে ফেলে। ইয়াসিবা তখন সবে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। সেদিনের পর থেকে আফ্রিদ প্রতিদিন ইয়াসিবাকে দেখতে আসতো, কিন্তু প্রতিবার আফ্রিদকে দেখলে ইয়াসিবা দৌড়ে চলে যেত। কিন্তু মনে মনে সেও আফ্রিদকে ভালোবেসে ফেলেছিল। পহেলা বসন্তে আফ্রিদ তাকে প্রপোজ করে। ইয়াসিবাও আর পারেনি আফ্রিদকে দূরে ঠেলে দিতে। সেও নিজের অব্যক্ত অনুভূতির কথাগুলো বলে দেয়। এইভাবেই তাদের প্রেমের শুরু। বেশ ভালোই কাটছিল তাদের দিনগুলো। প্রেমে 2 বছর কিভাবে কেটে গেল তা কেউ জানে না। কায়া চৌধুরী চাইতেন আফ্রিদকে কোনো বড় লোকের মেয়ের সাথে বিয়ে দিতে। তার ভোলাভালা এমন টাইপ যে তার সব কথা শুনবে। আর এমন ছিল তার ভাগ্নি আয়েশা। কায়া চৌধুরী যা বলতেন তাই করতে রাজি সে। কিন্তু আফ্রিদ যে ইয়াসিবাকে ভালোবাসে তা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই সে ইয়াসিবার এতিমখানায় আসে। ইয়াসিবাকে বলে আফ্রিদকে ছেড়ে দিতে, বিনিময়ে যত টাকা চায় সে দিবে। যখন ইয়াসিবা রাজি হয় না, তখন সে বলে যে সে আফ্রিদের আসল মানা। আর এই কথাটি আফ্রিদ যদি জানে তাহলে সে অনেক ভেঙে পড়বে, মানসিক চাপ নিতে পারবে না। এও মিথ্যা বলে আফ্রিদের মাথায় বেশি চাপ পড়লে ও মরেও যেতে পারে। ইয়াসিবা ছোট ছিল, এত কিছু সে বুঝতো না। কায়া চৌধুরী তাকে এমন ভয়ানক ভাবে সব বলে যে বেচারি ভয় পেয়ে যায়। আর কায়া চৌধুরী যা করতে বলে সে রাজি হয়ে যায়। ইয়াসিবা সেদিনই কায়া চৌধুরীর কথা মতো কাজ করে। আফ্রিদ ইয়াসিবার সাথে দেখা করতে আসলে ইয়াসিবা আফ্রিদের সাথে যাচ্ছে তাই বিহেভ করে। কায়া চৌধুরী আকাশকে ভাড়া করে আনে ইয়াসিবার ফেক বয়ফ্রেন্ড করে। আর আকাশকে দেখিয়ে ইয়াসিবা আফ্রিদকে বলে তার আর আফ্রিদের দরকার নেই। আকাশ অনেক বড়কে ছেলে, আর তাই সে আকাশকে বিয়ে করবে। সেদিন আফ্রিদ ভীষণ কেঁদেছিল। আফ্রিদের কান্না দেখে ইয়াসিবারও যেন বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে তা করতেই হতো। আফ্রিদ বারবার বলেছিল সব মিথ্যে, সে কিছুতেই বিশ্বাস করতে রাজি হচ্ছিল না। সেদিন ইয়াসিবা আফ্রিদকে অনেক জোরে থাপ্পড় মারে। আফ্রিদ অবাক চোখে শুধু তার ইয়াসিবাকে দেখেছিল। সেদিন আফ্রিদ একরাশ ঘৃণা নিয়ে ফিরে গিয়েছিল। আফ্রিদ যেতে ইয়াসিবা কান্নায় ভেঙে পড়ে। তারপর সিদ্ধান্ত নেয় সে এখান থেকে চলে যাবে অনেক দূরে। আকাশ বলে সেও ইয়াসিবাকে হেল্প করবে। বোকা ইয়াসিবা মেনে নেয়। সে রাজি হয় আকাশের সাথে যেতে, কিন্তু মাঝ রাস্তায় আকাশ ওর সাথে জোরাজুরি শুরু করে। ইয়াসিবা ওকে থাপ্পড় মেরে পালিয়ে আসতে নেয়, কিন্তু পারে না। সেখানে ছিল টিলার মতো অনেক উঁচু জায়গা একটা। আকাশ ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ওখানে নিজের রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিশিষ্ট শিল্পপতি জাহেদ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তিনি ইয়াসিবাকে পায়। ইয়াসিবার অবস্থা পুরো খারাপ ছিল। সে 2.5 বছর কোমায় ছিল। কোমা থেকে আসার পরেই জাহিদ খান ইয়াসিবাকে ভার্সিটিতে ভর্তি করে দেয়। বেশ ভালোই কাটছিল দিনকাল। জাহিদ খান নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতেন ইয়াসিবাকে। তার আরেকটা মেয়েও ছিল। ইয়াসিবা ততই
ইয়াসিবা যতই ভালো থাকুক, রাতের শূন্যতায় সে আফ্রিদের জন্য অশ্রু বিসর্জন দিত। ইয়াসিবার ভার্সিটির পাশে আফ্রিদ হাসপাতাল খুলেছিল, আর সেই কাজ দেখতে এসেই সে ইয়াসিবাকে ভার্সিটির মাঠে দেখতে পায়। সেদিন আফ্রিদের মন চেয়েছিল ইয়াসিবাকে দৌড়ে গিয়ে চাপটি ধরতে, কিন্তু পারেনি। পুরোনো কথাগুলো মনে পড়তেই তার ঘৃণা যেন আরো বেড়ে যায়। ইয়াসিবা আফ্রিদকে দেখে সেদিন প্রচুর কাঁদে, বুকের কষ্ট বুকে নিয়ে এসে দিনকাল কাটায়। এরই মাঝে সে জানতে পারে জাহিদ খানের মেয়ে হুমায়রা, যাকে সে বোনের চেয়েও বেশি ভালোবাসে, সে একজনকে ভালোবাসে, আর তার কেউ নয়, স্বয়ং আফ্রিদের চাচাতো ভাই। সেদিন ইয়াসিবা কি করবে বুঝতে পারছিল না। একদিকে বোনের সুখ, অন্যদিকে ভালোবাসার মানুষটির সামনাসামনি দাঁড়ানোর যুদ্ধ। সবশেষে ইয়াসিবা বোনের খুশির জন্য আফ্রিদের কাছে যায়, যেন তার ভাইয়ের সাথে হুমায়রার বিয়ে দেয়। আফ্রিদ রাজিও হয়, কিন্তু শর্ত দেয় তাকেও আফ্রিদকে বিয়ে করতে হবে। ইয়াসিবা সেদিন রাজি হয়ে যায়। এক, মনে খুশির জন্য। দুই, হোক ঘৃণা, তবুও তো ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবে সে জানে আফ্রিদ তাকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করবে, তবুও রাজি হয়ে যায়। হুমায়রা বিয়ে হয় ভালোভাবেই। তার কিছুদিন পরে আফ্রিদ ইয়াসিবাকে বিয়ে করে ফেলে। ইয়াসিবাকে নিয়ে যখন বাড়িতে যায়, কাজুদ্রি রেগে আগুন হয়ে যায়। এমনিতেও হুমায়রা বিয়ে সে মানতে পারেনি, তার উপর এত প্ল্যান করে সে ইয়াসিবাকেই আফ্রিদ বিয়ে করলো। কাজুদ্রি না মানায় আফ্রিদ তাকে নিয়ে অন্য বাড়িতে চলে আসে। তবে আফ্রিদের বাবা ইব্রাহিম চৌধুরী ইয়াসিবাকে ভীষণ ভালোবাসে, তাই সে মাঝে মাঝে এসে ইয়াসিবাকে দেখে যেতেন। আফ্রিদ দিন রাত ইয়াসিবাকে টর্চার করত। এরই মাঝে খবর আসে জাহিদ খান আর নেই। সেদিন ইয়াসিবা প্রচুর ভেঙে পড়েছিল, ওর পরিবার ছিল না। এই লোকটাই তো ওকে পরিবারের ভালোবাসা দিয়েছিল। সেদিন আফ্রিদ ইয়াসিবাকে বুকে টেনে নিয়েছিল, আর ইয়াসিবা প্রচুর কেঁদেছিল। আর কদিন পরে জানতে পারে জাহিদ খান তার সব সম্পত্তি হুমায়রা আর ইয়াসিবাকে লিখে দিয়ে গেছেন। এটা শোনার পরেই কায়া চৌধুরীর লোভ আরো বেড়ে যায়। সে প্রতিনিয়ত ইয়াসিবাকে মারার চেষ্টা করে। এদিকে আফ্রিদেরও ভুল ধারণা আস্তে আস্তে ভেঙে যায় যে তার ইয়াসিবা এত খারাপ না। তারপরে কাহিনী তো আপনারা জানেনই। বর্তমান আফ্রিদের চোখে পানি টলমল করছে, আর ইয়াসিবা ওর বুকের সাথে মিশে রয়েছে, কাঁদছে। এইটুকু একটা মেয়ে, শুধু তার জন্যই এতটা কষ্ট সহ্য করেছে, আর সে কিনা সেই মেয়েটাকে দিন রাত অত্যাচার করেছে। আফ্রিদ কান্না গলায় বলে, আমাকে মাফ করে দাও ইয়াসিবা, সবকিছুর জন্য মাফ করে দাও, তোমাকে এতটা কষ্ট সহ্য করার জন্য মাফ করে দাও। আফ্রিদ ঘৃণা চোখে তাকায় কায়া চৌধুরীর দিকে, বলে, আপনার মতো মহিলারাই পৃথিবীতে নিকৃষ্ট জীব। আপনি যে এতটা খারাপ আমি কল্পনাও করিনি। আপনাকে এতদিন অনেক শ্রদ্ধা ও ভালোবাসতাম, কিন্তু আজ থেকে সব শেষ। অফিসার, ইনাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। পুলিশ আকাশ আর কায়া চৌধুরীকে নিয়ে চলে যায়। আফ্রিদও ইয়াসিবাকে নিয়ে উঠে দাঁড়ায়, কিন্তু শরীরে প্রচন্ড দুর্বল থাকায় ইয়াসিবা দাঁড়াতেও পারছিল না। আবিয়াকে নিয়ে ইবাদ চলে যায়, আর ইয়াসিবাকে নিয়ে আফ্রিদ ইয়াসিবাকে সারাটা রাস্তা বুকের সাথে চেপে ধরে রেখেছিল। ওর যে কষ্ট কমানো লাগবে, ওর বুকটা কষ্টে ফেটে যাবে। হ্যাঁ, তো কষ্ট কেন, আজ সেও এতিম, তারও মা নেই। কিন্তু না, বাবাকে আর সে কষ্ট দেবে না। এখন থেকে সে নিজের পরিবারের সাথেই থাকবে। ওই নিকৃষ্ট মহিলার জন্য আর আফ্রিদ কষ্ট পাবে না। এখন থেকে তাদের সুখের দিনগুলো শুরু। তারা শান্তিতে একে অপরকে ভালোবেসে পার করবে। ইয়াসিবাকে সে আর কষ্ট দিবে না, আর দিবে না। আমাদের জীবন ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে সময়। অনেকে বলেন সময় নদীর স্রোতের মতো, আবার অনেকেই বলেন সময় অর্থ। সময় আসলে কি? সময় আসলে কি? ছোট্ট এই প্রশ্নের উত্তরটি অনেক জটিল, হয়তো কোনো উত্তরই আমাদের জানা নেই। প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে সময়ের কোনো অতি সুপরিচিত ব্যাখ্যা আমরা দাঁড় করাতে পারি, কিন্তু সত্যিকার সময় কি সেটা খুঁজে বের করা হয়তো আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়। বিজ্ঞানী ও গবেষকরা প্রতিনিয়ত সময় ও সময়ের অস্তিত্বকে গভীরভাবে জানার চেষ্টা করে আসছেন। সময় চলে যায় আপন গতিতে। দেখতে দেখতে কিভাবে 2 বছর কেটে গেছে সেদিনের ঘটনার পর থেকে। সেদিন আফ্রিদ অনেক ভেঙে পড়েছিল। হাজার হোক, মা হারানোর ব্যথাটা যে সহ্য করবার মতো না। বলে না, ছেলেরা সহজে কষ্ট না পেলে কাঁদে না। সেদিন আফ্রিদ অনেক বেশি কষ্ট পেয়েছিল। ইয়াসিবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেছিল। সেদিনের ঘটনার পর 1 সপ্তাহ পুরো আফ্রিদ চুপচাপ হয়ে গিয়েছিল। পরে আফ্রিদ দেখে যে সে ভেঙে পড়লে ইয়াসিবাও কেমন নেতিয়ে যাচ্ছিল। তাই আফ্রিদ নিজের মনকে শক্ত করে, যা হয়েছে তা ওর ভাগ্যে ছিল, আর সেটা মেনে নিয়েছিল। অনেক কষ্ট করেছে ইয়াসিবা জীবনে, ওকে আর কষ্ট পেতে দিবে না আফ্রিদ মনে প্রাণে শপথ করে। আজ 2 বছরে আফ্রিদ ইয়াসিবাকে এতটা ভালোবাসা দিয়েছে যে ইয়াসিবা আরো তীব্রভাবে আফ্রিদের ভালোবাসায় ফেসে গেছে। আফ্রিদ আর ইয়াসিবা এখন ইব্রাহিম চৌধুরীর সাথেই থাকে। ইয়াসিবা, আফ্রিদ আর ইব্রাহিম চৌধুরী এই 3 জনকে নিয়ে ভালোই কাটছে তাদের দিন। আফ্রিদ কাজে গিয়েছে একটু আগেই।
আফরিদ যাওয়ার পরে ইয়াসিবা টেবিল গুছাতে শুরু করলো। থালা বাসন নিয়ে রান্নাঘরে যাওয়ার পথেই হঠাৎ ইয়াসিবার মাথাটা ঘুরে ওঠে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ফ্লোরে লুটিয়ে পড়ে। ইব্রাহিম চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। ইয়াসিবাকে পড়ে যেতে দেখে উনি দ্রুত উঠে দাঁড়ান। ইয়াসিবার কাছে গিয়ে ওকে ডাকতে লাগলো। বৌমা বৌমা কি হলো তোমার? চোখ খোলো বৌমা। তারপর জোরে চিৎকার করে সার্ভেন্টসদের ডাকে। দুজন মহিলা সার্ভেন্টস এসে ইয়াসিবাকে উঠিয়ে রুমে নিয়ে শুইয়ে দেয়। ইব্রাহিম চৌধুরী আর একটু দেরি না করে দ্রুত কল করে আফরিদকে। মাত্রই হাসপাতালে এসে বসেছিল আফরিদ। সাথে সাথেই বাবার কল পেয়ে একটু আশ্চর্য হয়। মাত্রই তো বাসা থেকে আসলো, আবার কিছু অঘটন ঘটল না তো? দ্রুত ফোন রিসিভ করে আফরিদ। হ্যালো বাবা। আফরিদ বৌমা বৌমা কি হয়েছে বাবা ইয়াসিবার? তুই একটা মহিলা ডাক্তার নিয়ে আয় জলদি, বৌমা অজ্ঞান হয়ে গিয়েছে। কি? আমি এক্ষুনি আসছি বাবা। আফরিদ কলটা কেটে আর একটু দেরি করে না, একটা মহিলা ডাক্তারকে নিয়ে চলতে বাড়ি পৌঁছায়। রুমে ঢুকে দেখে ইয়াসিবা বিছানায় শুয়ে আছে, তার পাশে ইব্রাহিম চৌধুরী আর দুজন মহিলা সার্ভেন্টস। আফরিদ দ্রুত ইয়াসিবার পাশে বসে ওকে ডাকলো। ইয়াসিবা চোখ খুলো, দেখো আমি এসেছি। ইয়াসিবার রেসপন্স না পেয়ে আফরিদ ওই মহিলা ডাক্তারটাকে বলল, আপনি একটু দেখান তো ওর কি হয়েছে, কারণ আমি টেনশনে সব গুলিয়ে ফেলবো, আমার মাথা ঠিক নেই। মহিলা ডাক্তারটি ইয়াসিবাকে চেক আপ করেন, তারপর মুচকে এসে তাকায় আফরিদের দিকে। আফরিদ ভীত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ডাক্তার সুমাইয়া, আপনি হাসছেন কেন? আফরিদ ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে ইয়াসিবার দিকে। সে কাপা গলায় বলল, কি বললেন? আবার একটু বলুন না। ইব্রাহিম চৌধুরী আফরিদকে জড়িয়ে ধরে খুশির আমেজে বলল, মাই সান, আই এম গোয়িং টু বি আ গ্র্যান্ডফাদার। কি আনন্দ! আই উইল বি গ্র্যান্ডফাদার। ওহ আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ডাক্তার সুমাইয়া, নিন টাকাটা, আপনি পুরো হাসপাতালকে মিষ্টি কিনে খাওয়াবেন। এটা আপনাকে আমি দায়িত্ব দিলাম। সুমাইকে টাকা দিয়ে কথাগুলো বললেন ইব্রাহিম চৌধুরী। চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। ইব্রাহিম চৌধুরী ডাক্তার সুমাইকে নিয়ে চলে গেলেন। আফরিদ দরজাটা আটকে দিয়ে ইয়াসিবার পাশে বসলো। মেয়েটা ওকে কতটা খুশি দিয়েছে ও বলে বোঝাতে পারবে না। মানুষ বলে না, অতি খুশিতে হৃদয়ের জ্ঞান হারিয়ে ফেলে। আফরিদের অবস্থাও ঠিক তেমন। জ্ঞান ফিরে আসতেই চোখ খুলে ইয়াসিবা। মাথাটা ভার ভার লাগছে। পাশে চোখ যেতেই দেখে আফরিদ তার হাত ধরে বসে আছে। ইয়াসিবা উঠে বসতে নিতেই আফরিদ তাকে ধরে উঠিয়ে বসিয়ে দেয়। বলে, এখন কেমন লাগছে? মাথাটা একটু ভার ভার লাগছে। আপনি কখন আসলেন? এই তো একটু আগে। আমার কি হয়? তুই জানো না তুমি কি করেছো? আফরিদের গম্ভীর স্বরে বলা কথায় ভয় পেয়ে যায়। আস্তে আস্তে করে বলে, আমি কি করেছি? হুট করে আফরিদ ইয়াসিবাকে জড়িয়ে ধরল। ইয়াসিবা এবার মনে হয় ভয় কেঁদেই দিবে। সেও আফরিদকে আলতো হাতে জড়িয়ে ধরল। কি হয়েছে বলুন না। ইয়াসিবা টের পেল ওর কাঁধে গরম পানি ফোটায় ফোটায় পড়ছে। হাতকে উঠলো ইয়াসিবা। তবে কি আফরিদ কাঁদছে? কিন্তু কেন? ও কি কোনো ভুল করেছে? ইয়াসিবা কোনো মতে কান্না থামানোর চেষ্টা চালিয়ে বলে উঠল, আপনি কাঁদছেন কেন? আমি কি করেছি? আমি কি কোনো ভুল করেছি? আপনাকে কি কোনো কষ্ট দিয়েছি আমি? বলতে বলতে ইয়াসিবা কেঁদে দিল। আফরিদ দ্রুত সরে এসে ইয়াসিবার দুকালে হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে পড়ল। হুশ, কাঁদে না, আজ তো আনন্দের দিন। জানো পৃথিবীতে অতিরিক্ত আনন্দ কোনটা? একটা পুরুষের জন্যে, যখন সে জানতে পারে তার ভালোবাসার মানুষটির মাঝে আর একটা ভালোবাসার অস্তিত্ব বেড়ে উঠছে, তখন ঠিক কতটা আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না। দেখো এই তো কদিন আগেই জীবনসঙ্গী হিসেবে তোমায় নিয়ে নতুন দিগন্তে পা রাখলাম। এরপর থেকে কিছু স্বপ্ন যোগ হয়ে স্বপ্নময় জীবন গড়া শুরু করলাম। প্রথমে আমরা দুজন, তারপর আমাদের হাতে হাত রাখার জন্যে আরেকজন অতিথির আগমন ঘটতে যাচ্ছে। এই জীবনে প্রথম বাবা হব। আমাদের ঘরে একটি চাঁদ আসবে, সেই চাঁদে আলোকিত হবে পুরো ঘর, আর তাকে নিয়ে আমাদের স্বপ্নময় একটি সংসার হবে। ধীরে ধীরে আমাদের সন্তান, আমাদের ভালোবাসা। ইয়াসিবার পেটের কাছ থেকে কাপড় সরিয়ে দিয়ে, তোমার গর্ভে বেড়ে উঠছে, তাকে নিয়ে কত পরিকল্পনা করব তুমি ভাবতে পারছো ঠিক কতটা খুশি আমি। আমাদের একটা ছোট বাবু হবে, ছোট ছোট হাত পা থাকবে বাবুটার, আমাকে বাবা তোমাকে মা ডাকবে। সে কি যে সুখ বলে বোঝাতে পারবো না। আফরিদ ইয়াসিবার পেটে চুমু খেল। ইয়াসিবা বাকরুদ্ধ হয়ে আছে, ওর ভাষা হারিয়ে গিয়েছে। হে কেমন অনুভূতি, মা হওয়া বুঝি এতটাই সুখ। ইয়াসিবা কিছু না বলে ঝাঁপিয়ে পড়ল আফরিদের বুকে, কেঁদে আফরিদের বুক ভাসিয়ে দিল। আফরিদও কিছু বলল না। ঝরুক না কিছু সুখের অশ্রু, থাকুক না কিছু অব্যক্ত অনুভূতি। অপারেশন রুমে ইয়াসিবার হাত ধরে বসে আছে আফরিদ। এদিকে ইয়াসিবা প্রসব বেদনায় চিৎকার করে কাঁদছে। আফরিদের নিজের চোখ জোড়া ছলছল করছে।
আগে কত সার্জারি করেছে, কত মানুষের সন্তান প্রসব করিয়েছে, কিন্তু আজ নিজের সন্তানের বেলায় কোনো শক্তিই পাচ্ছে না সে। হাত কাঁপছে তার। তাই অন্য ডাক্তার সুমাইকে দিয়ে ডেলিভারি করানো হচ্ছে। আল্লাহ, আফরিদ, আল্লাহ, এত কষ্ট। আফরিদ, আমি মরে গেলে আমার সন্তানকে আগলে রাখেন। এসব বলো না ইয়াশিবা, কিছু হবে না তোমার। তোমরা দুজনেই সুস্থ থাকবে। ডাক্তার সুমাইয়া, কি ব্যাপার, এত সময় লাগছে কেন? আমার ইয়াশিবা কষ্ট পাচ্ছে। সুমাইয়ের কথায় আফিদ করুণ গলায় ইয়াসিবাকে বলে, ইয়াশিবার একটু শক্তি প্রয়োগ করো, জোরে জোরে নিঃশ্বাস নাও। ইয়াশিবা, ইউ ক্যান ডু ইট। হাফিজের কথা ইয়াসিবা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কিছুক্ষণ পরেই বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল। সুমাই বলল, ইয়াসিবা ঝাপসা চোখে সেদিকে তাকালো। মুচকে এসে ক্লান্ত চোখ জোড়া সে বুঝে ফেলল। তোয়ালে জড়িয়ে নিজের মেয়েকে আফিদ কোলে নিয়ে বসে আছে। একদিনই সে তাকিয়ে তার মেয়ের দিকে। এতটা পূর্ণতা পেয়ে চুপ করে আফিদের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই তো শান্তি, এই তো সুখ। পাশে ইয়াসিবা ঘুমোচ্ছে। ইব্রাহিম চৌধুরী এর মাঝে এসে ইয়াসিবা তার নাতনিকে দেখে সে কি খুশি তিনি। ইয়াসিবা চোখ খুলে আস্তে করে ঘাড় ঘুরিয়ে দেখে আফিদ একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। তবে কি এটা ওর বাচ্চা? ওর আর আফিদের ভালোবাসার চিহ্ন। আমাদের বাচ্চা। ইয়াসিবা দুর্বল গলা, ইয়াসিবার গলার আওয়াজ পেয়ে তাকায় আফিদ। বলল, উঠে গেছো? কেমন লাগছে এখন? আপনাকে আর আমাদের সন্তানকে দেখে অনেক ভালো লাগছে। দিন ওকে আমার কোলে দিন। হাফিজ মুচকে এসে মেয়েকে ইয়াসিবার কোলে দিল। ইয়াসিবা কেঁদে দিয়ে বলল, আমাদের বাচ্চা। হাফিজ দু হাতে ইয়াসিবা আর তার মেয়েকে নিজের সাথে জড়িয়ে নিয়ে পড়ল। আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের ভালোবাসা থাকুক প্রতিটি ভালোবাসার মানুষ সুখে। ভালোবাসার এক অথৈ সাগরে ভেসে যাক তারা। সুখে দুঃখে একে অপরের কাছাকাছি পাশাপাশি থাকুক আজীবন।